শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সিপিসিটাকে ইনশাল্লাহ বস্তাবন্দি করে ফেলবো। দেখা যাক আজকের এই এপিসোডে চমৎকার একটা পারফরমেন্স হতে যাচ্ছে। আপনাদের কাজ হবে লাইভটাকে আগে প্রথমেই শেয়ার করা। এতে করে হবে যেটা মেসেজটা আমাদের যেটা পরিষ্কার, যে আপনি সুন্দর একটা আইনের সৌন্দর্য খুঁজে পাবেন সেখানে। এবং সিপিসি এই আইনটাকে আমরা কি করে ফেলবো, বস্তাবন্দি করে ফেলবো, একদম বস্তাবন্দি করে ফেলবো। সবার কাজ হবে লাইভটাকে আগে শেয়ার দেওয়া, বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সবাই লাইভটাকে আগে শেয়ার করে দিবেন। এরপরে যেটা কাজ হবে আপনাদের নৈতিক দায়িত্ব আমরা বলি, যে কিভাবে আইনটা পড়তে হয়, বিশেষ করে হাউ টু স্টাডি দ্য ল, এই স্লোগানকে বা যেটাই বলেন এটাকে কেন্দ্র করে আমরা আজকের আলোচনায় চলে যাচ্ছি। সবার কাজ হবে লাইভটাকে আগে প্রথমে শেয়ার করে দেওয়া। এই শেয়ারের মাধ্যমে হবে যে সন্তানরা চমৎকার একটা পারফরমেন্স খুঁজে পাবেন, যে আইনটাকে কিভাবে কি করে বস্তাবন্দি করতে হয়। আইনটাকে যদি আপনি বস্তাবন্দি করতে চান তাহলে এর বিকল্প কোনোটা আপনি পাবেন না। চমৎকার একটা পারফরমেন্স হতে যাচ্ছে আজকে। আপনাদের বলে রাখা ভালো যে এই পারফরমেন্সটা খুবই চমৎকার একটা হতে যাচ্ছে। সবাই একটু চলে আসবেন একযোগে, বিশেষ করে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই আসলে একযোগে আপনাদের কাজ হবে যে আইনটাকে বস্তাবন্দি কিভাবে করতে হয়। তো আমরা চমৎকারভাবে শুরু করব এখন। বিষয়টা আমরা লাইভে দেখতে পাচ্ছি মাত্র একজনকে, ভাগ্যবান, জানি না পুরুষ না মহিলা। তো আমরা আর সময় নষ্ট করব না, আজে বাজে সময় নষ্ট করার সময় নেই। আমরা মাঝে মাঝে এখানে দেখব। পাশাপাশি আমরা এই আইনটাকে দেওয়ানি কার্যবিধি আজকের ক্লাস, এই ক্লাসটাকে আমরা আজকে বস্তাবন্দি করব, চমৎকারভাবে বস্তাবন্দি করব। আমরা দেখতে পাচ্ছি ওকে, সবাই একটু 4 জন অলরেডি চলে এসেছে আমাদের কাছে। খুবই চমৎকার একটা পারফরমেন্স, 4 জনকে আমরা ইনশাল্লাহ দেখতে পাচ্ছি। আমাদের কাজটা হবে আজকে দেওয়ানি কার্যবিধিটাকে কিভাবে বস্তাবন্দি করতে হয় এবং কিভাবে এই আইনটাকে প্রিলিমিনারিতে পড়তে হয়, এখানে কোন জাজমেন্টগুলো রিলেটেড, কেস লগুলো রিলেটেড, কিভাবে রিটেনটাকে সফল একটা নম্বর আমরা এনে দিতে পারি, এই বিষয়টাকে আমরা পরিষ্কার করতে এসেছি ইনশাল্লাহ। দেখা যাক, অনেকে অবশ্য কমেন্ট করছেন, আসলে কমেন্ট করতে পারেন। সবাই কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন আমাদের একটু জানান। আমরা এখানে দেখতে পাচ্ছি চমৎকার একজন ভদ্রলোক চলে এসেছেন আমাদের। সো আমরা দেরি করব না, তাড়াতাড়ি আমরা এই আইনটাকে তছনছ করে দেব, যে এই আইনের সুখের সংসার কিভাবে তছনছ করতে হয় সেটাতে আমরা চলে যাব ইনশাল্লাহ। তো দেখি আমাদের নোট পেজ চলে যাই, নোটে আজকে পড়াই। নোটে পড়ালে কেমন দেখা যায় আজকে আমরা দেখি একটু। নোটে পড়াবো আজকে, নোটের ক্লিয়ারিং সিস্টেমটা ঠিক আছে কিনা। আমরা এই কলমটাকে, পেনটাকে নিব। আজকে আমাদের সিপিসি ও মার্কারি এখান থেকে নিব। আজকে আমাদের সিপিসির যে ভদ্রলোকটা আছে, এই ভদ্রলোকটা এত মোটা হচ্ছে কেন? এই ভদ্রলোকটাকে যদি আমরা আরো মোটা হয়ে গেছে এইখানে যদি নেই, হ্যাঁ মোটামুটি আরেকটু চিকন করা দরকার বলে আমরা মনে করি। এখন ঠিক আছে, মোটামুটি এটা বলা যাচ্ছে। সিপিসিটাকে আমরা জানি সেখানে প্রিলিমিনারিতে কোশ্চেন হয়। আমরা দেখেছি যে এমসিকিউ প্রিলিমিনারিতে কোশ্চেন হয় 20টা কোশ্চেন, আর রিটেনে আমরা জানি কত মার্ক আসে সেটা জানি, এবং ভাইভাতেও 2-1টা মার্ক পড়ে। তো আমাদের এই আজকের গল্প, এই প্রিলিমিনারি কোশ্চেনটাকে 20 মার্ক কিভাবে আমরা বস্তাবন্দি করব, যেটাকে বস্তাবন্দি বলা হয়, কিভাবে একটা সন্তান বস্তাবন্দি করে পড়বে সেই আইনটাকে, যে 20টা কোশ্চেন হবে এটা নিয়ে আলোচনা করব। তার আগে বলা ভালো আমরা একটু বোর্ডটা ক্লিয়ার করে দেখবো যে সত্যিকারে বোর্ডটা ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ মোটামুটি একটা ক্লিয়ার আছে, সন্তানরা মনে হয় দেখতে পাবে, একটু সমস্যাও নাই বোঝা যাচ্ছে। তারপরে একটু আমরা উপরে যদি একটু টেনে দেই, খুব যে একটা পাপ হয়ে যাবে এমন না। 2% চার্জ আছে, এই চার্জটাকে আমাদের চেঞ্জ করা উচিত, একটু পরে আমরা করবো ইনশাল্লাহ। আমাদের শোনা যাচ্ছে কিনা একটু আমাদের জানান বন্ধুরা, আমাদের শুনতে পাচ্ছেন কিনা সবাই। এবং আরেকটা বিষয় আপনাদের বলে রাখা ভালো, যে এখানে আমরা তো বস্তাবন্দি করবই করব, পাশাপাশি এইটাকে আমরা এই সিস্টেমটাকে দিয়ে উপরে তুলে দিব, বা এই সিস্টেমগুলো আছে আমাদের রিলেটও করতে পারি, এটাকে দিলে উপরে চলে যাবে। সো আমরা এগুলো করব না, হাতটাকে ইউজ করব, করে মিশিয়ে দিচ্ছি।
আসুন আমরা বস্তাবন্দি কিভাবে করতে হয় একটা আইনকে। তাহলে আজকের গল্প হচ্ছে আমাদের চমৎকার একটা গল্প, যে উপরে সবাই আপনারা লেখেন যে সিপিসি এই আইনটাকে 20টা কোশ্চেন আমরা পড়াবো। তো আপনাদের মার্কিং করে ফেলেন যে এইটাকে মিডিল পজিশনে যদি রাখি, সিবিসিটাকে লক্ষ্য রাখুন বন্ধুরা, সিবিসিটাকে মিডিল পজিশনে সবাই রাখেন। আর এখানে 20 মার্ক কোশ্চেন আসবে, 20টাকে মার্কিং করেন এভাবে। এভাবে করার পরে আপনি যেটা করবেন, 20টা কোশ্চেন যেহেতু একটু এই সিস্টেমে আমরা মগ দাগিয়ে নিব। এই মগে আমরা এটা দেখাবো যে আসলে কয়টা কোশ্চেন আপনি এই পার 10টা দেখাবো, ও পার 10টা দেখাবো। তো বিষয়টা হচ্ছে এই পারে আমরা 10টা আগে দেখে নেব যে কোন 10টা আসতেছে। প্রথম 1 নম্বর কোশ্চেন যেটা আসবে, সবাই একটু লিখে ফেলেন। ইতিহাস বা আইনের ইতিহাস বললেও পাপ হবে না, আপনারা এইখান থেকে একটা কোশ্চেন কমন পাবেন। দ্বিতীয় যে কোশ্চেনটা আসবে, সেখানে আপনারা জানেন যে ধারা থেকে কোশ্চেন হবে কিন্তু বেশি। এরপরে যে কোশ্চেনটা আপনাদের আসবে, দেশ থেকে একটা কোশ্চেন আপনাদের করবে, আদেশ ও বিধি থেকে। এরপর যে কোশ্চেনটা আপনাদের আসবে, যেটা কতটি থেকে একটা কোশ্চেন আসবে, এইটা আপনারা একটু লিখে ফেলেন কতটি। তারপরে কোশ্চেন আপনারা করবেন যে প্রকারভেদ থেকে একটা প্রশ্ন আসবে, সেটাকে আমরা বস্তাবন্দি করে ফেলবো। আমাদের যারা বিশেষ করে পড়েন নোটটা বেরও করতে পারেন প্রকারভেদ। এরপরে লক্ষ্য রাখেন প্রত্যেকটা জায়গা কিন্তু আমরা দেখিয়ে দিব যে চমৎকার একটা খেলা দেখিয়ে দিব আজকে, আইনটাকে কিভাবে বস্তাবন্দি করতে হয়। তারপরে আপনি যেটা দেখবেন, কতটির পরে আমরা দেখব শতকরা যে একটা পার্সেন্টেজ। লক্ষ্য রাখেন বন্ধুরা, শতকরা যে এটা 5% না 6% না 25%, সেটা একটা দেখব। শতকরার পর যে বিষয়টা আমরা দেখব, চমৎকার একটা খেলা, সেইটার নাম হচ্ছে সপ্তাহ। দিলেও দেয়া যায়, আমরা দিব না, আমরা দিন দিব। এখানে দিন ব্যবহার করব। এরপর আমরা ব্যবহার করব মাস, ব্যবহার করব মাস থেকে একটা। আমরা দেখতে 1 2 3 4 5 6 7 8টা, আর 2টা কোশ্চেন আমরা এখানে সেট করব। তাহলে মাসের পরে আপনি দিবেন বছর, দিন মাস বছর, এরপরে আপনি ব্যবহার করবেন টাকা। এই হয়ে গেল আমাদের 10টা কোশ্চেন এই সাইটে। এবার 11 নম্বর কোশ্চেনে আপনারা চলে আসেন, যে 11 নম্বর কোশ্চেনটা কি হবে। এইখানে আমরা এটাকে ড্রব্যাক করে এটাকে দেখাবো। একটু লক্ষ্য রাখেন যে ড্রব্যাক করতে গিয়ে যেটা আপনাকে করতে হচ্ছে, এখান থেকে কিন্তু আমরা এটা নিতে পারি, বিশেষ করে এখানে আমরা দেখতে পাই। তো সেখান থেকে এটাও কিন্তু আপনি, ও আচ্ছা, এটার থেকে একটু কালারটাকে আমাকে চেঞ্জ করে নিতে হচ্ছে। এই হচ্ছে আপনাদের এই একটা ড্রব্যাক সিস্টেম। তো এখানে আপনি পাবেন 10টা কোশ্চেন। একটু লক্ষ্য রাখেন, এই জায়গাটাতে আপনারা লিখে ফেলেন এবং এটাকে স্ক্রিনশট দেন বস্তাবন্দি কিভাবে করতে হয়। 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এইখান দিয়ে একটা দিলেই 10 হয়ে গেল। এবার আসেন যে এখান থেকে বস্তাবন্দি কি আসবে। লক্ষ্য রাখেন, আমরা কিন্তু এখানে মোটামুটি দেখতে পেয়েছি, লক্ষ্য রাখেন প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এখানে মোটামুটি দেখতে পেয়েছি কয়টা। এখানে একটা কোশ্চেন পাবেন, এখানে একটা কোশ্চেন পাবেন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, দিন একটা, মাস একটা, বছর একটা, টাকা একটা। এই 10টা এখানে আমরা কিন্তু বস্তাবন্দি অলরেডি করে ফেলছি, 10টি কোশ্চেন। এখন যে 10টা বস্তাবন্দি এখানে করব, এই বস্তাবন্দিটা কি আসলে। তাহলে দিন গেল, বছর গেল, মাস গেল, টাকা গেল। এবার আসেন, বছর গেল, টাকা গেল। এবার আসেন যে আপনার আর কি কি আসতে পারে। লক্ষ্য রাখেন, মজাদার বিষয় হচ্ছে অধ্যায় থেকে মাঝে মাঝে যে হতে পারে যে এটা কোন অধ্যায়ে আছে, এর যেহেতু এটা পেনাল কোড থেকে আসে, এখানে আমরা পড়াই না, তারপরে একটা পড়ালাম। এইখান থেকে অধ্যায় থেকে একটা কোশ্চেন এরা দিতে পারে। এরপরে যে কোশ্চেনটা তোমাদের হবে শোনাবনি, যে আপিল থেকে একটা কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ। এরপরে আপিলের পরে তোমরা পাবা বাবা রিভিউ থেকে একটা কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ, রিভিউ। এরপরে যে কোশ্চেনটা হবে রিভিশন থেকে হয়ে যাবে সোনামণির দলেরা, রিভিশন থেকে। এরপর যে কোশ্চেনটা পাবে, মানে মোটামুটি যেই জায়গাগুলোতে আপনার কোশ্চেন আসবে, এটা ছাড়া কিন্তু আমরা এখানে কিছু বলবো না, আজে বাজে কোনো জিনিস কিন্তু আমরা বলছি না। এবং আরেকটা বিষয়, বিধি থেকে একটা কোশ্চেন হয়, সে বিধি না পড়লেও হয়, তবে তারপরও দেই যে বিধি 2-1টা পড়া লাগে। এই কোন বিধিটা পড়তে হবে সেই বিধিটাই একটু শুধু দেখে দিব। তাহলে এখানে 5টা কিন্তু অলরেডি হয়ে গেছে, এদিকে 5টা যদি আমরা একটু দিয়ে দিই, খুব যে একটা অন্যায় করে ফেলবো তা না। তাহলে আপনাদের কাজটা কি, পুরোটাকে একটা সিনোপসিস করে পুরোটাকে আপনি একটা কি করেন,
বস্তাবন্দি করে ফেলবেন, যে স্ক্রিনশট আমরা যখন শেষ হয়ে যাবে তখন আমরা স্ক্রিনশট দিব। তো আমাদের গল্প কিন্তু এখান থেকে কোশ্চেন হবে কিন্তু মাত্র 20টা, সে 20টা জিনিসই আমরা কিন্তু এখানে চমৎকার ভাবে বুঝাচ্ছি আপনাদের। তো এরপরে যে কোশ্চেনটা হবে আপনারা লক্ষ্য রাখেন, যে চমৎকার আরেকটা কোশ্চেন হবে, সেটা হচ্ছে কমিশন থেকে একটা কোশ্চেন তোমরা পাবা বাবারা, কমিশন থেকে একটা কোশ্চেন তোমরা পেয়ে যাবা। এই কমিশনের পরে যেটা পাবা ডক্ট্রিন বা মতবাদ থেকে একটা কোশ্চেন তোমরা কিন্তু নিশ্চিত পেয়ে যাচ্ছ। এরপরে যে কোশ্চেনটা হবে উদাহরণ থেকে, হুট করে একটা উদাহরণ দিয়ে বলবে যেটা কোন ধারায় আছে। অ্যান্ড এরপরে যে উদাহরণের পরে যে ব্যাপারটা থেকে গেল, আমাদের সংখ্যা বিন্যাস 2-4টা থাকে, আমরা ওগুলো বলবো না। এরপরে আমরা দেখে দিচ্ছি যে আরজি লিখিত জবাব যেটা, তো আরজি থেকে একটা কোশ্চেন হতে পারে, আরজি, এই আরজি থেকে একটা কোশ্চেন আমরা দেখাবো কোন কোশ্চেনটা আসবে। আর লাস্টে যে কোশ্চেনটা থাকলো, অনেক কোশ্চেনই আছে, লিখিত জবাব থেকে একটা কোশ্চেন আমরা পেয়ে যাচ্ছি। এই যে মোটামুটি এবারের যারা পরীক্ষার্থী তাদের জন্য এটা একটা কামকাট হিসেবে কাজ করবে। আসুন তাহলে আমরা এখানে 10টা পেয়েছি, এখানে 11, এই যে 12, 13, 14, 15, এদিকে হচ্ছে 16, তারপরে 17, 18, 19, 20টা আমরা কিন্তু অলরেডি এখানে পেয়ে গেছি। এখন আপনার কাজ হচ্ছে এটাকে একটা স্ক্রিন করে একটা স্ক্রিনশট দেওয়া। কিভাবে দিবেন একটু লক্ষ্য রাখেন, যে কিভাবে আপনি দিবেন এবং কি অ্যাঙ্গেল থেকে পড়বেন। প্রথম থেকে আমরা ধরবো, এখন সময় নষ্ট না করে আমরা প্রথম থেকে একে একে জিনিসটাকে বস্তাবন্দি করব কিভাবে। আসুন, এখন আইনের ইতিহাস থেকে একটা সন্তান কি পড়বে, সে তাকে শুধু পড়তে হবে 1859 সাল। এই 1859 পড়লেই কেল্লা ফতে। 1859 সালে সিবিসি প্রথম বিধিবদ্ধ হয়, শেষ এইটুকু। এই প্রথম খসড়া কে করছে, তার নামটা পড়লে যে খুব যে একটা পাপ হবে তা না, তার নামটা পড়া যায় স্যার বার্নেস পিকক। আপনারা মনে রাখবেন যে স্যার বার্নেস ভদ্রলোক, এই স্যার বার্নেস পিকক ভদ্রলোক এই আইনটার প্রথম খসড়া করে। তাহলে এই স্যার বার্নেস পিককের নামটা মনে রাখা ভালো, আমরা মনে করি যে এটা ভালো, তবে যে খুব ভালো এমন না, এত বেশি জানারও দরকার নাই। তার মানে এইখানে 10টা কোশ্চেন আমরা দেখতেছি, 10টার মধ্যে অলরেডি কিন্তু আমরা এটাকে খেয়ে ফেলেছি। এবার আমরা যাব ধারাতে। ধারা তো অনেক, তাহলে ধারার গল্পটা আপনি কোনটা পড়বেন আর কোনটা বাদ দেবেন, এটাই এখন গল্প। কোন ধারাটা আপনি পড়বেন, এবার আদেশটা কি পড়বেন, কতটিটা কি পড়বেন। ধারাটাতে যদি আমরা বলতে চাই, ধারার যে বিষয়টা, এই ধারাটা আপনি কি পড়বেন, আপনি এক কি পড়বেন না, এখানে বাদ দেওয়া আগে শিখতে হবে। প্রথমে আপনি কোনগুলোকে বাদ দিবেন, কোনগুলোকে পড়বেন। এখানে সামান্য 20টা ধারা পড়লেই হয়ে যাবে। এখন এই 20টা ধারা কি ধারা, এটাই এখন দেখার বিষয়। কোন 20টা ধারা একটা সন্তান পড়বে, 20টা কোশ্চেনের 20টার উপর ধারা পড়লে তো তার মনে থাকবে না। এখন আমাদের কাজটা কি, অল্পের মধ্যে সৌন্দর্য করা, যে কোন 20টা ধারা আমরা পড়ব, এটাই এখন কথা। আমাদের স্ক্রিনশটটা দিয়ে রাখেন, চমৎকার লাগবে। কোন 20টা ধারা আমরা এখান থেকে দেখে নেব। আমরা কি 2 পড়বো না, এবার আমরা 20টা ধারার মধ্যে আমরা কিন্তু এই জায়গাটাতে আলোচনা করব, যারা দেখতে পাবে, বিশেষ করে এখানেও যদি না দেখতে পারে এখানেও দেখতে পাবে, সমস্যা নেই। এই যে ধারাটা নিয়ে আমরা যদি ডিল করি, এই ধারাতে প্রথমে কি 2 পড়বে, 1 পড়বে, 3 পড়বে না, 2 শুধু পড়বে না, 2 ধারাটা শুধু পড়বে। এখন 2 এর কি পড়বে, অসংখ্য ধারা, 2 এর 2 শুধু পড়বে, 2 এর 2 শুধু পড়বে, যেখানে আরজি নাকসের সিদ্ধান্ত একটা ডিগ্রি হবে এনাফ। এরপরে 3 কি পড়বে না, 4, 5, 6, 7, 8, 9, হ্যাঁ 9 পড়বে। একটা দেওয়ানি মামলা আমলে নেওয়া হয় এই 9 ধারার ক্ষমতা বলে, যেখানে বলা হয়েছে সম্পত্তি বা পদের অধিকার, তাহলে 9 ধারা তাকে পড়তে হবে। এরপরে যাকে পড়তে হবে 10 ধারাটা পড়তে হবে রেস সাবজুডিস, আর 11 ধারাটা পড়তে হবে রেস জুডিকাটা। এই দুটারই শর্ত 6টা করে। এবার 12, 13, 14, 15 এগুলো পড়ার দরকার নেই। 16 মামলার বিষয়বস্তু যেখানে অবস্থিত, মামলা করতে হবে সেখান থেকে একটা কোশ্চেন আসবে, সেটা হচ্ছে 19 ধারাটার কোশ্চেন আসবে, আর বাকিটা পড়া লাগবে না। যে ক্ষতিপূরণের বিবাদী একজন হলে ক্ষতিপূরণের মামলা 19 ধারায়, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28 এগুলো পড়তে হবে না। 29, 30, 31, 32 ধারাটা পড়লে একটু ভালো হয়, 500 টাকা জরিমানা সমান অমান্য করলে, 500 টাকা জরিমানা 32 ধারাটা। এবার 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, এটা পড়া যাবে না। 51 ধারাটা থেকে তাকে যা পড়তে হবে ডিগ্রি জারির পদ্ধতি 5টি, সেটা কি দেশ আরো ডেলিভারির মাধ্যমে, অ্যাটাচমেন্ট সেলের মাধ্যমে, অ্যারেস্টের মাধ্যমে, রিসিভার নিয়োগের মাধ্যমে এবং আদার্স।
51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75 ধারা যায় তাকে পড়তে হবে। কমিশন নিয়োগের কারণ হচ্ছে 4টি: পস্তাহিবা মানে পরীক্ষা করা, স্থানীয় তদন্ত, হিসাব পরীক্ষা এবং বাটোয়ারা করার জন্য। তাহলে 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 80 ধারাটা পড়লে সরকার টাইম পাবে 3 মাস যদি নোটিশ না দেওয়া হয়। নোটিশ দিলে 2 মাস লিখিত জবাব দিতে পারবে। 81, 82, 83, 84, 85 এগুলো পড়তে হবে না। 89 ধারার ক ধারাটা তাকে পড়তে হবে। মধ্যস্থ করার সর্বোচ্চ সময় 90 দিন এবং কম সময় 60 দিন। 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99 সহ 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো কিন্তু পড়া যায়। 96 যখন যাবে মূল ডিগ্রির বিরুদ্ধে আপিল করবে, 96 আপিলের ডিগ্রিতে 97 পড়া লাগবে। 96 পড়লে হবে। কম্প্রোমাইজ ডিগ্রি হলে 96, 3 জানে, 97, 98, 99 সহ। তবে 100, 2, 3, 4, 5, 6, 7 এই যে আপিল আদালতের ক্ষমতা 107টা পড়তে হবে। 107 এরপরে হচ্ছে 108, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 and 114 তাকে পড়তে হবে। রিভিউর ক্ষেত্রে পড়তে হবে। আবার 115 রিভিশনের ক্ষেত্রে পড়তে হবে। শেষ 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 এগুলো পড়ে লাভ নেই। 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52 এই 151 পড়তে হবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা হয়েছে। 152 16টা। 153 পড়লে পড়তে পারে। 16, 17, 18, 19, 20 আর 20 এর মধ্যে যে ব্যাপারটা হাই ভোল্টেজ এখানে প্রবলেমেটিক ধারা আসবে, এই কটা ধারা পড়তে তার কিন্তু বেগ পেতে হবে না। এবার আপনি আসেন আদেশ কি পড়বেন। অসংখ্য আদেশ আছে, এত আদেশ তো পড়া যায় না। তাহলে কোন আদেশগুলো সেই সন্তান পড়বে? মাত্র এখানে 51টা আদেশ আছে। 1859টা মনে রাখো, এটা মনে রাখলে হবে। এই আদেশ যেখানে আছে, এই আদেশটার এখানে আমরা কি কি পড়বো, এই আদেশের এখানে আমরা কি কি পড়বো, এই ধারাগুলো কিন্তু এখানে না পড়লেও হবে, না পড়লেও হবে, কারণ অটো ধারাগুলো এখানেই আলোচনায় আছে। জাস্ট আমি দেখে দিচ্ছি। আমরা আদেশ কি পড়বো। আদেশ এরকম হচ্ছে মোটামুটি 20টা আদেশ, 10টা আদেশ পড়লেই হয় 10 আদেশ, আর এখানে 20টা ধারা পড়লেই হয়। তাহলে এই যে 20টা আদেশ 10টা ধারা, এইটা নিয়ে আগে মাথা থেকে টেনশন বাদ দিতে হবে যারা ভালো করতে চায়। এই আদেশ আর ধারা নিয়ে মাথা থেকে পেইনটাকে বাদ। কেন? যে এগুলাতে ভয় পায় মানুষ। এর ভিতরেই ধারাগুলো চলে আসবে অটো। কিভাবে? আসুন এই যে প্রথম এখান থেকে শেয়ার করি যে কতটির থেকে আমরা শুরু করব। এখানে কতটির থেকে যে পরীক্ষা আসবে আমরা একটু দেখে দিতে চাই। কতটির থেকে কি আসবে আমরা কিন্তু ধরেছি কতটি, আমরা একে একে যাব। এখন অটো ধারা আদেশ বিধি চলে আসবে। এই কতটির থেকে পড়তে গেলে একটা সন্তান কি পড়বে, আসলে তার কি পড়া জরুরি বলে আপনি মনে করছেন? এখানে কিন্তু 1টি আছে, 3টি আছে, 4টি আছে, 5টি আছে, 6টি আছে, মেলাগুলো আছে এখানে। কিন্তু একটা সন্তান এই কতটি জায়গাটাতে কি পড়বে আসলে? আমরা যদি কতটিকে এভাবে তীর দিয়ে এইখানে নিয়ে যাই, এই 1টি পড়বে, এরা কি 1টা পড়বে কিনা, 2টা কিন্তু নাই, 3টা পড়বে কিনা, এবং সেখানে 4টা 5টা 6টা পড়বে কিনা, 4টা 5টা 6টা 6টা কি আমাদের আছে কিনা, 6টা আমাদের থাকার কথা, 6টা, তারপর 9টা 10টা, তারপর হচ্ছে 9টা 10টা, এরপর আছে 140 আর 200টা, 140 আর 200টা। তাহলে এই কটা জিনিসই আমাকে সিবিসিতে পড়তে হবে। এখন সমস্যা হচ্ছে একটা সন্তান এই কতটিটা আর বুঝতেছে না। অটো কিন্তু এখানে আমরা ধারা নিয়ে আসবো, আদেশও নিয়ে আসবো। তাহলে এই ধারা আর আদেশ নিয়ে তারা পড়ে আছে। এইটা নিয়ে কখনোই পড়ে থাকা যাবে না বাবারা, এইটা মাথায় থাকে না মানুষের। কারণ হচ্ছে এটা আপনি হাফেজ না যে পুরো কোরআন শরীফ আপনার মনে থাকবে, এটা কখনোই সম্ভব নয়। এটা এতগুলো জিনিস মনে রাখা, যাদের আবার বয়স হয়ে গেছে আমার মতো বৃদ্ধ, তারা কিন্তু আরো মনে রাখতে পারবে না। তাহলে আপনাদের কাজ কি, যে এখানেই অটো ধারাগুলো আসবে, নিচে নিচে লিখে রাখবো, তাই না? কত মজা হয়। আসুন তাহলে আমরা দেখে ফেলি আজকে যে কতটাতে ক্লিক করেছি। কতটার পর আমরা যাব প্রকারভেদে, শতকরা, দিন, মাস, বছর, টাকা, কমিশন, ডক্ট্রিন, উদাহরণ, আরজি, লিখিত জবাব, অস্থায়ী নিষেধাজ্ঞা, এগুলো তো টপিকে যাব। তো মূল কথা যাওয়ার আগে আমরা যেহেতু কতটিতে আসি এখানেই থাকি, আজে বাজে গল্প করে সন্তানদের সময় নষ্ট করে লাভ নেই আমাদের, কি বলেন আপনারা? এবার আসেন এই যে 1টি কখন, আরজি ফেরতের কারণ 1টা। তাহলে আরজি ফেরত কোথায় আছে? মানুষ কিন্তু বোকারাও জানে যে সেটা 7 আদেশের 10 বিধিতে আছে। তাহলে আমরা 7 আদেশও পালাম,
বিধিও পেলাম। এখানে একটি কি আরজি না, মানে ভুল আদালতে কেউ যদি মামলা দায়ের করে, এই আদালতে ভুল আদালত, ধরো মামলাটার মূল্যমান হচ্ছে 25 লাখ টাকা, তুমি মামলা করেছো সিভিল জাজ কোর্টে, তাহলে কিন্তু এটা ভুল আদালত হলো, তাহলে আরজি কি ফেরত দিবে। এই যে আরজি ফেরতের প্রসঙ্গ আপনারা কিন্তু ভুলে যান না। আমরা কিন্তু বলতে চাচ্ছি যে সোনামণিরা, আমরা কিন্তু শেখাচ্ছি এখন এই কতটি, এই যে তীর যাচ্ছে তীর যাচ্ছে তীর যাচ্ছে তীর যাচ্ছে, এই যে লাগে গেল একটি, তাহলে একটি কখন? 7 আদেশের 10 বিধিতে। যদি ভুল করে ধরো মামলার মূল্যমান বা ভুল আদালতে মামলা করে ফেলছেন, আপনি ধরেন মামলা করার কথা সিভিল জাজ কোর্টে, আপনি করে ফেলেছেন সিনিয়র সিভিল জাজ কোর্টে, হবে না, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজে করেছেন, তখন আরজিটা ফেরত দিবে। এই ফেরত দেওয়ার কারণ একটাই, ভুল আদালতে মামলা করা। তাহলে সেইটা আছে 7 আদেশের 10 বিধি, তাহলে আমরা আদেশ পেলাম, বিধিও পেলাম। এবার আসেন এই 3 খেলাটা কি দেখাচ্ছে, আমাদের ক্যারিসম্যাটিক খেলা কি দেখাচ্ছে। তাহলে 3টি কি জিনিস আমরা কিন্তু এভাবে বাসায় বসে যখন পড়াশোনা করছি, চোখ দিয়ে এলোমেলো দেখতেছি, সর্ষে ফুল কেন দেখছি, আমরা কিন্তু একটা আইনটাকে এটার নাম আমি দিয়েছি বস্তাবন্দি। আইনটাকে বস্তাবন্দি করার পাবলিক বাংলাদেশে নাই। যারা আপনারা বারবার ফেল করছেন, আমাদের সাথে যোগাযোগ করেন তাড়াতাড়ি, যদি সুন্দরভাবে পাশ করতে চান, সুন্দরভাবে, উইদাউট হ্যাভিং এনি ট্রাভেল। সো যারা দেখতেছেন লাইভটা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, 12 জন আমাদের দেখতেছেন, সবাই যদি একটা একটা করে শেয়ার হয় তাহলে কিন্তু 24 জন হয়ে যায়। এক্ষেত্রে সন্তানরা কিন্তু চমৎকার একটা পারফরমেন্স সেখান থেকে পেয়ে যায় এবং আইনটা পড়তে খুবই সুন্দর হয়ে যায়। আজকের বিষয় হচ্ছে সিবিসি বিষয়। সিবিসির 20টা কোশ্চেনকে আমরা বস্তাবন্দি করছি। আসুন তাহলে 3টি কি? 3টি হচ্ছে চূড়ান্ত শুনানির পূর্বে বা পর্যায়ে খরচ সহ মুলতবি 3টি। আদেশ সূত্র, তাহলে আদেশ সূত্র, এই যে চূড়ান্ত শুনানির, চিন্তা করেন সূত্র আদেশে আছে, সূত্র লিখে রাখলেন নিচে, তাহলে আদেশ কি অটো আসলো না? 3টি কি বলা হচ্ছে যে চূড়ান্ত শুনানির পূর্বে বা পর্যায়ে খরচ সহ মুলতবি 3টি। কি মজা না, কত সুন্দর। এবার আসেন এই 4টি কি জিনিস, 4টি কি জিনিস আইন বলছে যে আরজি খারিজের কারণ 4টি। কোথায় আছে? 7 আদেশের 11 বিধি। আর 11 থেকে 7 বিয়োগ করলে তো 4টাই হয়। এই 4টা কারণ আবার মানুষ আবার জানতেছে না। এই 4টা কারণ কি? ক্যামু স্টেবা, লক্ষ্য রাখো সোনামণিরা, ক্যামু স্টেবা। ক্যামু তোমরা খাতাতে লিখে ফেলো, ক্যামু স্টেবা, ক্যামু স্টেবা। কা থেকে? কারণ যদি মামলার না থাকে। ধরেন আপনি একটা মামলা করেছেন, কি কারণে করেছেন? কজ অফ অ্যাকশন নাই, তাহলে কি হবে? আরজি খারিজ হবে। আর আরজি খারিজ হলে এটা ডিক্রি হবে, আর ডিক্রির বিরুদ্ধে আপিল চলে। এবার মুতে কি? মূল্যমান আপনি কম দেখাইছেন, কিন্তু সর্বোচ্চ 21 দিনের মধ্যে আপনি মূল্যমান সংশোধন করেননি, তাহলে আরজি কি হবে? নাকচ বা খারিজ বা প্রত্যাখ্যান, একই কথা। আবার যদি আপনি মনে করেন ইংরেজিতে রিজেকশন অফ পেমেন্ট, রিজেকশন অফ স্টে মানে কি? স্টেম পেপার কম মূল্যের দিয়েছেন, আর বাতে তামাদি দ্বারা বাড়িত হয়ে গেছে, আপনি মামলা করতে হবে ক্ষতিপূরণের 90 দিনের মধ্যে। ধরুন আপনি 90 দিনের মধ্যে ক্ষতিপূরণের মামলা করতে হবে, আপনি 91 দিন করছেন, 2 অনুচ্ছেদে আছে তামাদি আইনের। মামলা করতে হবে যেদিন সেই টাইমের বেশি সময় নিয়েছেন, তখন এটাকে সংক্ষেপে বলা হবে ক্যামু স্টেবা। কত চমৎকার, তাই না? এই 4টা কারণ আপনারা খাতায় লিখে ফেলেন। এবার আসেন মজাদার বিষয়টা, যে এই 5টি কি জিনিস রে বাবা। আপনি কিন্তু ফিল করছেন যে 7 আদেশের 10 বিধিতে একটা কারণে কি হয়? আরজি ফেরত হয়। এবারে এই যে 3টি কি? চূড়ান্ত শুনানির পর্যায়ে মুলতবি দিবে 3টি বা 3 বার দিবে, সেটা কোথায়? সূত্র আদেশ। আদেশ ধারা নিয়ে একদম মাথা পেন নেওয়া যাবে না। 4টা কারণ কি? আরজি খারিজের কারণ বা নাকচের কারণ বা প্রত্যাখ্যানের কারণ বা রিজেকশন অফ প্লেন্ট, আর এটা হচ্ছে রিটার্ন অফ প্লেন্ট। এবার 5টি কি দেখা যাক তো, কি বলে এই 5টি? 5টি বলছে যে ডিগ্রি জারির পদ্ধতি 5টি। তাহলে 5 তো 5 আছেই, এই 51 ধারাতে আছে, তাহলে ধারা তো অটোই আসতেছে এখান থেকে বাবারা, তাই না? তোমরা ধারা নিয়ে একদম মাথা পেন করবে না। এই ধারা আদেশ নিয়ে যারা মাথা পেন করে, এরাই বেশি ফেল করে, এরাই বেশি ফেল করে। শুধু আমাদের সাথে লেগে থাকতে হবে। তাহলে 51 ধারাতে কি আছে? যে এই যে 5টা কারণে কি 5টি পদ্ধতিতে ডিক্রি জারি করা যায়। ডিক্রি জারির কিন্তু সময় 3 বছর, তারপরে হচ্ছে 6 বছর আর 12 বছর, আমরা জানি সেটা। তো ওইটা আমরা পরে যাব, বছরে যখন আলোচনায় ঢুকে যাব বছরে শিখাবো।
তাই না? এই পাঁচটা যে ডিগ্রি জারির পদ্ধতি, এই ডিগ্রি জারির পদ্ধতি পাঁচটা কি কি এটা সংক্ষেপে মনে রাখার উপায় কি বাবা? দেখো তো সোনামণিরা, দেশ আরো, আমাকে একটু দেশ তরি বাবা, পিতে দেশ শীতের পিঠাপুলি, দিতে কি ডেলিভারি বা অর্পণের মাধ্যমে। এস মানে কি? অ্যাটাচমেন্ট অর সেল, মানে বোঝাই যাচ্ছে যে ক্রোক করে বা বিক্রি করে। এতে কি? অ্যারেস্ট করে। আপনি জানেন যে অস্থায়ী নিষেধাজ্ঞা 6 মাস দেওয়ানি জেল দেওয়া বিধান আছে, কিন্তু টাকার ডিগ্রিতে মহিলাকে গ্রেপ্তার করা যায় না। এবার আর থেকে রিসিভার বা আপনি তত্ত্বাবধায়ক নিয়োগ করে এই ডিগ্রিটা জারি করতে পারবেন। আর ওতে আদার্স অন্য কোনো যদি কোর্ট মনে করে দোজ what exact measures are not taken, will not be taken at that time, others has come into force at that time. তার মানে মূল বিষয়টা দাঁড়ালো কি? মূল বিষয় দাঁড়ালো আদেশ বিধি অটো আসবে। এই যে বিধি, তাহলে 10 পড়তে হবে, 7 আদেশের 10 বিধি এখানে পড়তে হবে। তাহলে বিধি কি পড়তে হবে? 7 আদেশের 10 বিধি পড়তে হবে, 7 আদেশের 11 বিধি পড়তে হবে। কত চমৎকার দেখেন। এবার 5টি গেল, এবার 6টিতে চলে আসি আমরা। 6টি কি? আমরা কিন্তু এটা জানি যে আমরা 10 ধারাতে বা 11 ধারাতে দেখেছি রেস জুডিকাটা, রেস সাবজুডিসের শর্ত বা উপাদান 6টি। কি মজা না? এবার 9টি কি? আসো তো বাবা, 9টি কি? 9টি বলতেছে যে আর্জির বিষয় 9টি, 7 আদেশের 1 বিধিতে 9টা বিষয় আছে। এখন পরীক্ষায় যদি থিওরিটিক্যাল আসে নিচের কোনটি আর্জির বিষয় নয় বা হয়, তখন আপনি পড়বেন আবাবিনা কাপ পাবো মূল্য দিয়ে, আবাবিনা কায়েব পাবো মূল্য দিয়ে, আবাবিনা কায়েব পাবো মূল্য দিয়ে। এই তো 11টা মূল্য দিয়ে। এইখানে কিন্তু এখানে সরি 9টা বিষয় আছে আর্জির বিষয়। এখানে আরো কিন্তু আছে, সেটা চৈতি সহ মানে চৌহদ্দি, তফসিল, আর কি চৌহদ্দি, চৌতি, তফসিল, তারপরে সত্যপাঠ, তারপরে হলফনামা, ওটা কিন্তু এখানে বলা নাই। 7 আদেশের 1 বিধিতে সেটা বলা নাই। এখানে 9টা বিষয় বলা আছে। থেকে আদালতের নাম, বাদীর নাম, বিবাদীদের নাম, নাবালক কেউ আছে কিনা, কারণ আছে কিনা মোকদ্দমার, এখতিয়ার কোর্টের আছে কিনা, পারস্পরিক দায় প্রতিকার আছে কিনা, পারস্পরিক দায় শোধ আছে কিনা, মূল্যমান কত টাকার মামলা। আপনি যদি 15 লাখ টাকার করেন তখন সিভিল জাজে করবেন। যদি 25 লাখ টাকা পর্যন্ত, মানে 1 টাকা থেকে 15 লাখ, এটা 15 লাখ 1 টাকা থেকে 25 লাখ হলে সিনিয়র সিভিল জাজে। এই আর জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজে তো সীমাহীন, এটা আমরা জানি। সেটা আবার সিভিল কোর্টস অ্যাক্ট 1887, এইটা কিন্তু আপনাকে পড়তে হবে। এবার আসেন যে 9টি আমাদের চলে গেল, কি চমৎকার না? 9টি চলে গেল, কত সুন্দর। আমরা এখানে কি ছিল? আমাদের এখানে ছিল অধ্যায়। অধ্যায় থেকে 2-1টা আসে, সেটা আমরা সং কই। এই সংটার নাম হচ্ছে প্রেমা যা আবিবি ও আরে হাবিবি। ওই গানটা গাবো আমরা। তবে এত গান গাইলে মানুষ আসলে পাগল ছাগল বলে। আমরা সুন্দর করি অশিক্ষিতের মতনই পড়াই। শিক্ষিত মানুষের মতো পড়ালে মানুষ বুঝবে না, যে যেমন বোঝে সেভাবেই বুঝাতে হবে। এবার 10টি কি জিনিস দেখেন, 9টি কিন্তু চলে গেল, কোথায় আছে? 7 আদেশের 1 বিধিতে। তাহলে 7 আদেশের 1 বিধিটাও পড়তে হলো। কি মজা না? এবার 10টি কি? আসো তো বাবা। 10টি হচ্ছে চূড়ান্ত শুনানির পর্যায়ে কার্যতালিকায় মামলা থাকবে 10টা। কোথায় আছে? 18 আদেশে। তাহলে 18 আদেশ, 140ও আছে 18 আদেশে, 200টাও আছে 18 আদেশে। এটা কিন্তু 2025 সালে এই 3টা সংশোধন হয়েছে। আগে ছিল এখানে 5টা, এখন হয়ে গেছে 10টা। আগে ছিল এটা কয়টা? 70টা, এখন হয়ে গেছে 140টা। আগে ছিল এটা 100টি, এখন হয়ে গেছে 200টি। এইটা আছে 2025 সালে সংশোধন হয়েছে। এইখান থেকে কোশ্চেনটা তোমাদের হবে, এইখান থেকে হয় 10টা, 140, নাহলে 200টি। তাহলে একটা সন্তান যেটা করছে আমাদের ভূখণ্ডে, যে কতটি পড়তে গিয়ে তার 14 গোষ্ঠী তারা জানতেছে না, অথচ লাফাচ্ছে আমি বার কাউন্সিল পাশ করব। তাদের লক্ষ্য কি? তাকে এই জন্যই তারা ফেল করছে। ফেল নামের শব্দটা তারা চমৎকার করে কতটিকে মস্তিষ্ককে নিয়ে 5 মিনিট গল্প করতে পারছে না। এই গেল আমাদের কতটিরই খেলা। তাহলে কতটিকে আমরা মুছে দিব, নির্দয় ভাবে মুছে দিব, যে কতটি হলে সবাই পারবে। এখন কতটি পারলে, এখন বাসায় আপনি লিখতে পারছেন নাকি? যদি আপনি বাসায় লিখতে পারেন এরকম ধামাধাম, যে কখন সেটা 1টি, কখন সেটা 2টি, কখন সেটা 3টি, এভাবে যদি লিখতে পারেন, কখন 1টি, কখন 3টি, কখন 4টি, কখন 5টি, কখন 6টি, কখন 9টি, কখন 10টি, কখন 140টি, কখন 200টি, এটা যদি একটা সন্তান না লিখতে পারে, সে সারা জীবন ফেল করবে, সারা জীবন। এবং সে বলতে পারছে না 1টি কারণে কি, 3টা কি, কোথায় আছে, 4 কোনটায়, 5 কোথায়, 6 কোনটায়, 9 কোথায়, 10 কোথায়, 140 কোথায়, 200টি কোথায়। এ সন্তান কখনোই পাশ করবে না। এই ফেল শব্দটা তার ভাগ্যে লেখা হবে।
তাহলে আমরা কতটি শেষ করলাম? এবার আমরা আসবো প্রকারভেদের দিকে। তাহলে আবারও এইরকম তীর করে প্রকারভেদটা এখানে তীর দিয়ে দেখে দিব। এখানে কত চমৎকার ভাবে শিখছি আমরা। এবার আমাদের খেলা প্রকারভেদ। আপনি প্রকারভেদ পড়তে গিয়ে কি পড়বেন আসলে? প্রকারভেদ পড়তে গেলে মাত্র দুটা জিনিস পড়তে হবে, হয় 2 প্রকার না হলে 3 প্রকার। এই শেষ। এখন 2 প্রকার কোথায় আছে এটাই মানুষ জানে না। 2 প্রকার জিনিসটা আছে কোথায়? 14 আদেশে আছে। 14 আদেশে আছে। 14 আদেশে মানে কি আছে সবাই তো জানেই, বিচার্য বিষয়। তাহলে বিচার্য বিষয় 2 প্রকার, আইনগত আর ঘটনাগত। শেষ। এবার 3 প্রকার কি আছে? 3 প্রকার হচ্ছে কি ডিক্রি আছে, যেটা কোথায় আছে? 2 এর 2 ধারায়। কি কি ডিক্রি আছে? প্রিলিমিনারি ডিগ্রি, ফাইনাল ডিগ্রি, পার্টলি প্রিলিমিনারি অ্যান্ড পার্টলি ফাইনাল। তার মানে 3 প্রকার ডিক্রি আছে। এই ডিক্রি তার মানে শুধু সন্তানগুলো এখানে প্রকারভেদটা পড়বে, 2 প্রকার আর 3 প্রকার হয়ে গেল। চমৎকার না? এভাবে প্রিপারেশনটা তারা বলতে পারছে না। যখন বাসায় আপনি বলতে পারবেন প্রকারভেদ পড়ছেন যে আমাকে তো 2 প্রকার পড়তে হবে, 3 প্রকার, কিন্তু 2 প্রকার কোথায় আছে? 2 প্রকার আছে কোথায়? 14 আদেশে। 14 আদেশে কি আছে? বিচার্য বিষয়। এখন এই থিওরিটিক্যাল জানতেছে না যে বিচার্য বিষয় আবার কত প্রকার? 2 প্রকার। সেটা কি কি? যে আইনগত আর ঘটনাগত। এখন সে তো আইনগত আর বোঝে না। আইনগত মানে আইনে যেটা লেখা আছে, যেমন। আর ঘটনাগত মানে কি ঘটনা ঘটছে সেখানে। আইনগত যদি আমরা বলি এসআর অ্যাক্টের যদি 9 ধারা বলি, 9 ধারা বলছে রিভিশন চলে, তাহলে 9 ধারা যে রিভিশন চলে তো আইনের ঘটনা। এখন এই যে ঘটনা বেদখল করছে, ঘটনা কে করছে? আব্দুল না করিম না সকিনা না করিনা, এটা ঘটনা। তাহলে আইনের প্রশ্নও তারা বোঝে না। তারপরে থিওরিক্যাল যদি না বোঝে যে, তাহলে কিন্তু পড়ে লাভ নাই। বুঝতে হবে তাকে, আইনটা বুঝতে হবে। এবার আসি শতকরাতে। এই শতকরাতে আবারও টিক দেওয়া এভাবে। শতকরাতে হয় তাকে পড়তে হবে 5%, না হলে তাকে পড়তে হবে 6%, না হলে পড়তে হবে 25%। এই তো, তাই না? তাহলে এই 6%-এর এই শতকরাটাতে পড়তে গিয়ে আপনি কি করবেন? 5% কি আপনি জানেন যে 5% হচ্ছে ডিগ্রি জারিতে নিলাম বিক্রয় রদ করার জন্য টাকা জমা দিতে হবে। আদেশ 38-এ আছে নিলাম বিক্রয়ের জন্য টাকা জমা দেওয়া লাগবে। এই 6% কি বার্ষিক সুদ। বার্ষিক কোথায় আছে? ও এটা লেখার দরকার নাই। 6% আছে কোথায়? 35 ধারা। এরপরে 25% আছে কোথায়? 25% কোন জায়গায় আছে? 21 আদেশের 84 বিধি। তাহলে 21-এর 84 বিধি। শেষ। তাহলে এই যে ব্যাপারটা, কখন একটা সন্তান 5% পড়বে? গতবারে কিন্তু এইটা আসছিল, তাহলে এটা আর আসবে না। তাহলে এই দুটার মধ্যে একটা আসবে। তো এর মধ্যে এটা খালি তোমরা পড়ো, বার্ষিক সুদ 6% হয়ে গেল। তার মানে 5% 38 আদেশে আছে। এই যে আদেশ নিয়ে মাথা যারা ঘামাচ্ছে তারা ফেল, ধারা নিয়ে মাথা ঘামাচ্ছে ফেল। আদেশ ধারা অটো আসবে। তাহলে এই বিধিটা পড়তে হবে কোথায়? এটা বাবা এই বিধিটা তাহলে আমাকে পড়তে হচ্ছে 21 আদেশের 84 বিধিটা পড়তে হচ্ছে। তবে এগুলা বিধি পড়াই লাগবে না। এবারে যেটা আসবে সেটা হচ্ছে 7 আদেশের 70 বিধি আসবে। 70 বিধি যে না 6 আদেশের 70 বিধি আসবে। যা লিখে দিলাম যে রিডিং সংশোধন। রিডিং সংশোধন করবে এটা যে কোনো সময়। রিডিং সংশোধন করবে যে কোনো, এটাই আসবে। তাহলে তোমার এত পড়ার দরকার কি? যে কোনো সময় রিডিং সংশোধন করা যাবে। আপিল পর্যায়ে প্লিডিং 7 আদেশের 6 আদেশের 70 বিধি। সবাই লেখো 6 আদেশের 70 বিধি আসবে। তাহলে এটা বিধি নিয়ে টেনশন করার দরকার নাই, ধারা নিয়ে টেনশন করার দরকার নাই। এই টেনশন আমাদের। এই টেনশন কার? ল ডক্টরের। তোমরা কেন টেনশন করবে এত লক্ষ কোটি টাকা দিয়ে? হ্যাঁ, কি দরকার? টেনশন আমাদের। তাহলে ইতিহাস আমরা বললাম, ইতিহাসে 1859 পড়লেই হয়ে গেল। ধারা নিয়ে এই ধারা পড়া যাবে না, আদেশ পড়া যাবে না। এই সর্বনাশ করবে এই গর্ধবগুলা। কতটি কি পড়লেন? ওই যে ধারা অটো আসতেছে। প্রকারভেদ পড়লেন, শতকরা পড়লেন। এবার আসেন দিনে ঢুকে যাই। কি বলেন আপনারা? এবার আপনারা দিনে ঢুকে যাবেন। সবাই একটু লক্ষ্য রাখেন যে কি চমৎকার ভাবে, এবং স্ক্রিনশট দেন। 20টা কোশ্চেন এখান থেকেই হবে। যে দিন থেকে একটা, মাস থেকে একটা, বছর থেকে একটা, টাকা থেকে একটা, সেটা কিভাবে আবার বস্তাবন্দি করতে হয় সেটাকে আবার সবাই একটু দেখেন। সবাই একযোগে না দেখলে কিন্তু হবে না বন্ধুরা। আর আমাকে শোনা যাচ্ছে কিনা আমি একটু টেস্ট করি তো, শোনা যাচ্ছে কিনা। এবার আমরা দিনে ঢুকে যাব। দেখি আমরা একটু সাউন্ড দিই তো কেমন শোনা যাচ্ছে কিনা। একটু লক্ষ্য রাখেন যে কি চমৎকার ভাবে স্ক্রিনশট দেখি তো আমাদের বাবুরা সবাই চলে আসছে কিনা। বাহ, অনেকেই চলে আসছে, সাবাস। তার মানে এটাকে স্ক্রিনশট দিলে হবে কি 20টা কোশ্চেনের বস্তাবন্দির খেলা। তার মানে এটাকে আমরা বলতেছি বস্তাবন্দি। একদম বস্তাবন্দি করতে হবে তোমাদের পড়াশোনা। এই বস্তাবন্দি না করা পারলে তুমি কিন্তু শেষ বাবা। আমাদের কিন্তু কিছু করার নাই।
আমাদের বস্তাবন্দিতে যারা যোগদান করতে আবাসিক অনাবাসিক ভর্তি চলছে, এখনো যারা ছোটাছুটি করছো বাবা, তোমরা অন্য কোনো কোচিংগুলোতে তোমাদের কিন্তু ডিমান্ড ফুলফিল করতে পারবে না, বারবার তোমরা কি করবা, ফেল করবা। 20টা কোশ্চেন এখান থেকেই হবে যে দিন থেকে একটা, মাস থেকে একটা, বছর থেকে একটা, টাকা থেকে একটা, সেটা কিভাবে আবার বস্তাবন্দি করতে হয়। আমাদের আমরা এখানে দেখতে পাচ্ছি, সবাই শুনতে পাচ্ছি, না দেখলে কিন্তু হবে না। ওকে, তাহলে আমরা একটু মাস্তানি করবো না, কিছু করার নাই, কারণ ওই যে সমাজে মাস্তানি করলে সন্তানরা আবার রাগ হয়ে যাবে যে রাতে এটা কি মাস্তানি শুরু করলো এই ভং ভাং টিচার। তাহলে এটা আমরা মাস্তানি থেকে একটু সরে আসলাম। তাহলে মাস্তানি থেকে সরে আসলে আমাদের গন্তব্য এখন হচ্ছে এই ভদ্রলোক দিন থেকে আমরা পড়বো। এখন এই তার মানে আবার ওই একই কথা, বস্তাবন্দি কিভাবে দিনগুলোকে করবেন আপনি। তাহলে এইখান থেকে তীর টানিয়ে আপনি কিন্তু তীর টানবেন এভাবে। কিভাবে তীর টানবেন? এইভাবে, দিন, এ ভাই দিন যা, এ ভাই দিন যা, যা যা যা, বস্তাবন্দি হয়ে যাচ্ছে। এবার দিন আপনি কি পড়বেন, আসলে কটা দিন পড়বেন? এখানে দিন গুলোকে আপনাকে বাসায় বসে চিন্তা করতে হবে, আপনি দিনগুলো ধ্যামাধ্যাম বলতে পারছেন কিনা, আপনি কি 5 কার্য দিবস বলতে পারছেন কিনা। সমন ইস্যু করতে হবে 5 কার্য দিবস, তাহলে 5 কার্য দিবস পড়তে পারছেন কিনা, 6 কার্য দিবস, 7 কার্য দিবস বলতে পারছেন কিনা, 7 দিন বলতে পারছেন কিনা, 9 দিন বলতে পারছেন কিনা, 10 দিন বলতে পারছেন কিনা, এটা কি আপনি বলতে পারছেন কিনা, 10 বা 14 দিন বলতে পারছেন কিনা, আপনি 15 দিন বলতে পারছেন কিনা, এটার উপর ডিপেন্ড করবে। আপনি 21 দিন বলতে, সর্বোচ্চ 21 দিনের মধ্যে মামলার মূল্যমান সংশোধন গতবারে আসছিল, তারপর 21 দিন বলতে পারছেন কিনা। এবার হচ্ছে 30 দিন, 60 দিন, 90 দিন, 30 দিন, 60 দিন, 90 দিনটা বলতে পারছেন কিনা। আর লাস্টে যেটা থাকলো 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানি করতে হবে। তো এই যে দিনগুলো, একটা সন্তান যখন এই দিন পড়তে গিয়ে পড়তে পারছে এবং 5 মিনিট সে চুপ করে বলতে পারছে, বক্তব্য দিতে পারছে, ও আচ্ছা 5 কার্য দিবসের মধ্যে সমন ইস্যু করতে হবে, তাহলে সমন 5 আদেশে আছে, শেষ। এবার 6 দিনের মধ্যে কি হবে? 6 দিনের মধ্যে কি করতে হবে? ঘটনা স্বীকার করতে হবে। কোথায় আছে ঘটনা স্বীকার করার বিধান? আমরা 6 দিনের মধ্যে ঘটনা স্বীকার যে বিষয় আছে, কোথায় আছে সেটা? 7 দিনের মধ্যে রায় ঘোষণা করবে, ঘটনা স্বীকার করতে হবে 6 দিনের মধ্যে। 11 আদেশে আছে ঘটনা স্বীকার। 7 দিনের মধ্যে কি রায় ডিগ্রি ঘোষণা করতে হবে। তো রায় ডিগ্রি যে দিবে এটা কোথায় আছে? 20 আদেশের বিধি 1। তাহলে এই যে বিধিতে যদি আবার আপনি পড়েন যে 20 আদেশের বিধি 1-এ কি আছে? 7 দিনের মধ্যে রায় ডিগ্রি ঘোষণা করতে হবে। তাহলে এইটা কিন্তু 20 আদেশের এই যে বিধি অটো কিন্তু আসতেছে এখানে, খেয়াল করেন, বিধি কিন্তু অটো আসতেছে এই সাইডে। বিধি নিয়ে কিন্তু আপনার মাথা পাগলা করা যাবে না। এই বিধি নিয়ে আর একটা ওই ধারা নিয়ে পাগলা করা যাবে না, আর আদেশ নিয়ে পাগলামো করা যাবে না, ওখানেই অটো অটো চলে আসবে। বিশেষ করে আমাদের বই যারা পড়ে, বিশেষ করে আমাদের, তারা তো একবারে বুদ্ধিমান, সমাজের একদম মানে একদম হিট। এর বাইরে ছোট্ট একটা বই, কারণ আপনি যে বাজারে বইগুলো আছে মোটা মোটা, দেখলেই মনে হচ্ছে যে স্বপ্নে চমকে ওঠে যে আল্লাহ এটা এত কবে পড়বো, পিচ্ছি। আর এত পড়ার দরকার নেই। যারা বিশেষ করে আমাদের কন্ট্যাক্ট বেসে পড়ে 100টা এমসিকিউ আমরা পড়াই, 100টা। এর বাইরে আসলে আমরা সম্পূর্ণ দায়ী থাকবো। তো আপনি 5 কার্য দিবসের মধ্যে সমন ইস্যু করতে হবে। তাহলে সমনটা সাইটে আস্তে করে লিখে রাখে, শর্টকাট বুদ্ধি যারা পারে, সমন 5 কার্য দিবস, 5 আদেশে আছে। যে মানুষ বুদ্ধিমান সে 5 সমন অমান্য করলে সমন ইস্যু করতে হবে, সমন ইস্যু করতে হবে, 5 কার্য ইস্যু করতে হবে, 5 কার্য দিবস। তাহলে সে ছেলেটা লিখবে, বুদ্ধিমানরা লিখবে কি? সমন ইস্যু। তাহলে সমন ইস্যু, 5 কার্য দিবস, 5 আদেশ। এবার 6 দিনের মধ্যে ঘটনা স্বীকার করতে হবে, তাহলে ঘটনা 11 আদেশ। 7 দিনের মধ্যে রায় ডিগ্রি ঘোষণা করতে হবে, সেটা কোথায় আছে? যে আমরা একটু আগে কিন্তু দেখলাম 20 আদেশের কততে বলছে এটা? 20 আদেশের বিধি 1। তাহলে 20 আদেশের 1 বিধিতে রায় ডিগ্রি ঘোষণা। আবার 9 দিনের মধ্যে কি করতে হবে? এরা বলছে যে আরো কিন্তু 7 দিন আছে, সেটা আমরা অনেক জানি, যে প্রশ্নমালা কর্তন, নিঃস্ব ব্যক্তি হওয়ার জন্য ঘোষণা 7 দিন পাবে, অস্থায়ী নিষেধাজ্ঞা আবেদনকারী অপরপক্ষে নোটিশ দিবে 7 দিনের মধ্যে, 9 দিন ঘটনা স্বীকার করবে, এটা 12 আদেশ আছে, 4 বিধি। 10 দিনের মধ্যে প্রশ্নমালা প্রেরণ, এটা ইম্পর্টেন্ট। এটা প্রশ্নমালা প্রেরণ করবে 10 দিনের মধ্যে। এই প্রশ্নমালা প্রেরণ যে করবে 10 দিন, এটা 11 আদেশ আছে। 10-এর পর তো 11ই হয়। প্রশ্নমালা যদি থাকে, যে এই যে প্রশ্নমালা, প্রশ্ন। আর 14 দিনের মধ্যে কি হবে? আমরা জানি যে 14 দিন প্লিডিং সংশোধনের মেয়াদ। প্লিডিং যে সংশোধন করবে 14 দিনের মধ্যে, সেটা আছে কোথায়? আদেশ 14 বিধি 18। তাহলে আদেশ 14 বিধি 18। 15 দিনের মধ্যে কি করবে? 15 দিনের মধ্যে করবে প্রশ্নমালা প্রেরণের সিদ্ধান্ত আদালত নিবে। 11 আদেশের বিধি 2, 11 আদেশের বিধি 2। তাহলে 11 আদেশের বিধি 2 এর জানতে হচ্ছে যে 15 দিন টাইম নিচ্ছে। 21 দিনের মধ্যে মামলার মূল্যমান যে আছে, এটা সর্বোচ্চ মূল্যমান যে সংশোধন করবে, এই সংশোধনের যে টাইমটা, এটা কিন্তু 21 দিন, সর্বোচ্চ 21 দিন। তাহলে 21 দিনের প্রসঙ্গটা আছে কোথায়? 7 আদেশের 11 বিধি। তাহলে 7 আদেশের 11 বিধিটা আমাদের ইম্পর্টেন্ট। তো 7 আদেশের 11 বিধি আমরা তো এখানে দেখে দিলাম তখন। এই যে 7 আদেশের 11 বিধিটা ইম্পর্টেন্ট, তাহলে এখানে কিন্তু অটো আসতেছে। এবার দেখেন 30 দিন কি হবে? 30 দিনের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে দেউলিয়া ঘোষণা করতে পারবে।
30 দিনের মধ্যে দেউলিয়া, অনেক কথা আছে এখানে, নিলাম বাতিল, তারপরে হচ্ছে অনেক একতরফা ডিগ্রি আমাদের আইনে আছে। লিখিত জবাবের সময় কিন্তু 30 দিন দিতে পারবে ব্যক্তি হলে, সর্বোচ্চ লিখিত জবাব কিন্তু 60 দিন। তাহলে এটা 8 আদেশ ধরা যায়, 8 আদেশ দুটাই আছে, সর্বোচ্চ কিন্তু আরো 30 দিন বাড়াবে মানে লিখিত জবাব। 90 দিনের মধ্যে কি, 90 দিনের মধ্যে কিন্তু আপনি দেখবেন যে পক্ষভুক্ত 22 আদেশে আছে, পক্ষভুক্ত করতে পারবে কেউ যদি মরে যায় বাদী বিবাদীর। 120 দিনের মধ্যে কি চূড়ান্ত শুনানি শেষ করতে হবে, সেটা কোথায় আছে 18 আদেশের বিধি 19। তাহলে 18 আদেশের বিধি 19টা পড়তে হবে যে চূড়ান্ত শুনানিটা তোমাকে শেষ করতে হচ্ছে 120 দিনের মধ্যে, তাই না? কি চমৎকার! তার মানে যখন একটা সন্তান এই যে দিনটাকে নিয়ে চিন্তা করতেছে, দিনগুলোকে এভাবে পড়তে পারছে যে 5 কার্য দিবসের মধ্যে সমান ইস্যু করতে হবে, সে মজা ভালো কিন্তু পারবে। যে সে যদি বলতে পারে, খাতায় লেখে যে 5 কার্য দিবসের মধ্যে সমান ইস্যু, 6 দিনের মধ্যে ঘটনার শিকার, 7 দিনের মধ্যে রায় ডিগ্রি ঘোষণা, 9 দিনের মধ্যে আবার কি, 9 দিনের মধ্যে কি হচ্ছে আমরা দেখেছি যে 9 দিনের মধ্যে হচ্ছে ঘটনার শিকারের জন্য নোটিশ দিতে পারে, আদেশ 12 বিধি 4, আদেশ 12 বিধি 4 এখানে আছে, আদেশ 12 বিধি 4 আছে, নোটিশ দিতে পারছে। 10 দিনের মধ্যে কি করতে পারছে, অনেক কিছুই আছে। 10 দিনে হচ্ছে পক্ষ মধ্যস্থতার জন্য পক্ষ নিয়োগ করতে বলবে কোর্ট 10 দিন। 10 দিনের মধ্যে আবার প্রশ্নমালার উত্তর প্রেরণ দিতে হবে, 11 আদেশে আছে। 14 দিনের মধ্যে 14 18 বিধিতে আছে। তারপরে 15 দিনের মধ্যে কি হচ্ছে, 21 দিনের মধ্যে মামলার কি হচ্ছে, 30 দিনের মধ্যে কি হচ্ছে যে লিখিত জবাবের। 30 দিনে অসংখ্য জিনিস আছে, একতরফা ডিগ্রির ক্ষেত্রে, দেউলিয়ার ক্ষেত্রে, সম্পত্তি বিক্রির ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে এটা আছে। সম্পত্তি, স্থাবর সম্পত্তি দখলের দেওয়ানি কারাবাস হতে পারে 30 দিন। আমরা দেখেছি লিখিত জবাব দাখিলের অতিরিক্ত সময় আবার 30 দিন। হ্যাঁ, লিখিত জবাব দাখিল করবে আবার অতিরিক্ত সময়ও কিন্তু এটা 8 আদেশ পড়লেই হয়ে যাবে। 60 দিন মানে লিখিত জবাব ব্যক্তি হলে সর্বোচ্চ। এবার 90 দিনের মধ্যে মধ্যস্থতার সর্বোচ্চ সময়, এটাও লেখা যাবে। 89 কতে আবার কিন্তু মধ্যস্থতাও আছে। আবার 22 আদেশ পক্ষভুক্তিও করা যাবে 22 আদেশে। আবার 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানি করতে হবে। কি যে মজা! কিন্তু সমাজ ব্যবস্থায় দিনগুলো নিয়ে 5 মিনিট বক্তব্য দিতে পারছে না। এই কারণে এরা ফেল নামের কথাটাকে বুঝতে পারছে যে এরা দিন নিয়ে খেলা খেলতে পারছে না, যে 5 কখন, 6 কখন, 7 কখন, 9 কখন, 10 কখন, 14 কখন, 15 কখন, 21 কখন, 30 কখন, 60 কখন, 90 কখন, 120 কখন। এইটাকে কিন্তু তারা উপলব্ধি করতে পারছে না। এ কারণে কিন্তু তাদের একটা ধস নামছে বলে আমরা মনে করছি। আমরা কিন্তু বুঝাচ্ছি চমৎকার ভাবে, আমরা এত সুন্দর করে বুঝাচ্ছি, যারা বুদ্ধিমান তারা কিন্তু বুঝে যাচ্ছে, আর যারা বেকুব টাইপ তারাও বুঝবে, টেনশনের কিছু না। এবার আসো মাসে আমরা চলে আসি। মাসে আসলে তাহলে আমাদের কাজ কি? ওই যে ওইভাবে যা 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 যা, এই যে তীর। এখন মাস, এখন কত মাস পড়বে এটাই এখন বিষয়, যে আপনি এই সিস্টেমে বস্তাবন্দি করতে পারছেন না। আবারও বলতেছি, আইনকে বস্তাবন্দি করা শিখতে হবে আগে। আইনকে যে 20টা কোশ্চেন আসবে সেই 20টাকে যদি এভাবে বস্তাবন্দি করা সম্ভব হয় তখনই তারা পাশ করবে, আর যদি না সম্ভব হয় তখনই তারা ফেল করবে। আমাদের সমাজে এভাবে পড়াচ্ছে না এবং এভাবে আইনটাকে বোধগম্য করতে তারা চাচ্ছে না, এর কারণেই ফেল করছে। তাহলে আমরা চলে যাব এখন কি, এখন হচ্ছে আমরা মাসে ঢুকে যাচ্ছি। এবার মাসে কি পড়বে সে? সপ্তাহ, 6 সপ্তাহ, 50 টাকার কম পরিশোধের ক্ষেত্রে 6 সপ্তাহ কিন্তু জেল হবে, দেওয়ানি কারাবাস। 6 সপ্তাহ 50 টাকার কম যদি হয়, 50 টাকার বেশি না হলে দেওয়ানি আটক করা যাবে। 38 আদেশের বিধি 4। 6 সপ্তাহ পড়া যায়, সপ্তাহ এটা পড়ার দরকার নেই। 6 সপ্তাহ একটা জিনিস আছে, এটা পড়ার দরকার নেই। মাস তাহলে কি পড়বে? কখন সেটা 1 মাস, কখন 2 মাস, কখন সেটা 3 মাস, আর কখন সেটা 6 মাস। শেষ, কীর্তিকলাপ শেষ। এখন সন্তানরা হচ্ছে কি, যে এই কটা মাসই মাথায় রাখতে পারছে না যে 1 মাস কখন। আমরা জানি 1 মাস হচ্ছে যে পুনরায় সমন দেওয়া, আদেশ 9 বিধি 5-এ আছে। তাহলে আদেশ 9 বিধি 5-এ আছে, পুনরায় যদি সমন দেয় 1 মাস। এবার 2 মাস কি? 2 মাস হচ্ছে যে পূর্বে সরকারের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করতে হলে নোটিশ, যদি ধরো নোটিশ দাওনি তাহলে সরকার কিন্তু 80 ধারায় 2 মাস টাইম পাবে লিখিত জবাব দেওয়ার। এই যে 80 ধারায় গিয়ে সরকার পাবে রিটেন স্টেটমেন্ট দেওয়ার 2 মাস টাইম পাবে। কে পাবে? সেটাও কিন্তু আসতে পারে, সরকার কিন্তু পাবে। এটা ব্যক্তি হলে কি, আমরা কিন্তু জানি যে ব্যক্তি যখন হচ্ছে, ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু 8 আদেশ। এখানে বলা আছে প্রথমে 30 দিন পাবে, পরে কিন্তু আরো 30 দিন বাড়বে অতিরিক্ত, এই জন্য 60 সর্বোচ্চ লিখিত জবাব দেওয়ার। কিন্তু এটা 8 আদেশ আছে। কিন্তু সরকার যদি হয় লিখিত নোটিশ না দিলে 3 মাস, আর নোটিশ দিলে 2 মাস টাইম পাবে। তাহলে 3 মাস এখানেও 80 ধারাতে আছে। 3 মাসের মধ্যে আর কি কীর্তিকলাপ হয়? 3 মাসের মধ্যে আরো অনেক আছে লিখিত জবাব।
আবার বাটোয়ারা প্রতিবেদন কমিশনে দেওয়া লাগবে, আবার স্থানীয় তদন্তের প্রতিবেদনও এখানে দেওয়া লাগবে, সেটা স্থানীয় 26 আদেশের 9 বিধিতে। অটো কিন্তু বিধিটি দিই, তার মানে বিধি পড়তে হচ্ছে, 26 আদেশের 9 বিধি না পড়লে তার পাপ হবে। স্থানীয় তদন্তের যে একটা প্রতিবেদন, এই প্রতিবেদন কিন্তু আপনাকে দিতে হবে 3 মাসের মাধ্যমে। 26 আদেশের 9 বিধিতে এটা আছে, তাহলে 3 মাসটা আমাকে জানতে হচ্ছে, 3 মাসটা আপনাকে জানা ফরজ এবং আদালতে দাখিল করতে হবে, বাটোয়ারা প্রতিবেদন কমিশনে দাখিল, এবং 6 মাসের মধ্যে আপনারা জানেন 39 আদেশে আছে যে 6 মাসের মধ্যে যদি এইটা দেওয়ানি জেল অস্থায়ী নিষেধাজ্ঞা যদি অমান্য করা হয়, তো অস্থায়ী নিষেধাজ্ঞা যদি অমান্য করা হয় তখন কিন্তু আপনি 6 মাস টাইম পেয়ে যাচ্ছেন। এবং অস্থায়ী নিষেধাজ্ঞার 10,000 টাকা কিন্তু আবার খেলা দেয়া আছে 95 ধারার সাথে, এটা কিন্তু 39 আদেশ মিলে পড়তে হবে। তো মিলে পড়াটাও অনেকে জানে না, এই কারণে সন্তানগুলোকে কিন্তু এই মাসটাকে নিয়ে যখন আলোচনা করছে তারা কিন্তু একটা সৌন্দর্য খুঁজে পাচ্ছে না সেখানে। এর কারণেই কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট ফেল করছে আর নিজের কপাল বার কাউন্সিলের দোষ হয়ে যাচ্ছে। মূল কথা হচ্ছে তারা পড়াই বোঝে না, হাউ টু স্টাডি দ্য লস। তারা বোঝেই না যে ইতিহাস থেকে কি কোশ্চিনটা আমার হবে, ইতিহাস থেকে তো মাত্র 1859 সালে প্রথম, ধারাগুলো নিয়ে মাথা, আদেশ নিয়ে মাথা ঘামা যাবে না, কতটি পড়তে গেলে ধারা আদেশ অটো আসবে, প্রকারভেদ পড়তে গেলেই আসবে শতকরা, দিন, মাস, বছর, টাকা, কমিশন, ডক্ট্রিন, উদাহরণ, আর্জি, লিখিত জবাব, অধ্যায়, আপিল, রিভিউ, রিভিশন, বিধি। বিধি নিয়ে আবার মাথা ঘামাই, তাহলে বিধি কি পড়তে হবে সেটা কিন্তু আমরা এই পাশে দেখাচ্ছি। কি চমৎকার না? আইনের সাহিত্যিক রস তুমি দেখো নীলাবণ্য, তুমি শুধু অর্থ, প্রতিপত্তি আর বাড়ি গাড়ি দেখলে মানুষ চিনলে না। সো আমরা কিন্তু সৌন্দর্য একটা খুঁজে পাচ্ছি। আপনারা একটু যদি আমরা যদি 90 দিনের মধ্যে মধ্যস্থতা, 90 দিনের স্থানীয় তদন্ত রিপোর্ট হয়, হ্যাঁ এটা চমৎকার, আমাদের জ্যোতি বিশ্বাস বলেছে, সুন্দর একটা চমৎকার কথা বলেছেন। আবার 80 ধারা সরকারকে 2 মাস আগে নোটিশ দিতে হবে, 2 মাস আগে নোটিশ না দিলে সরকার সর্বমোট 3 মাস পাবে। সুন্দর একটা আমাদের কি যেন ভানু ঘোষ না কি যেন, আমার একটু বৃদ্ধ মানুষ হয়ে গেছে, চোখ দিয়ে দেখাও যাচ্ছে না, তো আমরা ধীরে ধীরে দেখবো, টেনশনে কিছু নাই। এই সৌন্দর্য আকারে একটা সন্তান পড়াশোনা করছে না, এটা আমাদের ল ডক্টর ছাড়া কিন্তু এই বস্তাবন্দির স্টাইল আপনারা দেখতে পাবেন না। এবং বিশেষ করে যারা বুদ্ধিমান আর যাদের একটু সমস্যা হচ্ছে আমাদেরকে জানান, তাদেরকে আমাদের কোর্স চলতেছে অলরেডি, এই কোর্সে ভর্তি হয়ে যাবেন, অনলাইন অফলাইন 2 কোর্সেই আবাসিক অনাবাসিক ভর্তি চলছে। যদিও আমাদের ফিটা একটু বেশি, সবাই আসলে কোচিং করতে পারে না এখানে, তারপরেও একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের, আমরাও কিন্তু ভালো পড়াই। গতানুগতিক যা কোচিংগুলো আছে সেগুলো থেকে আমরা আলাদা, ভিন্ন। তাহলে একটা সন্তান এই 1 মাসটা পড়লো, এবার 2 মাস পড়লো, 3 মাস পড়লো, 6 মাস পড়লো, সে কিন্তু ভালো করবে একটা জায়গা। এবার আমাদের গন্তব্য কোথায়? মাসের পরে বছরের গন্তব্যে। বছর পড়তে গিয়ে তো একই কাজ, এইটাকে আপনি সুন্দর করে এই হাতটা দিয়ে এইভাবে মিশিয়ে দিলেন। আপনি চিন্তা করেন যে আমরা কিন্তু স্মার্ট বাংলাদেশে বসবাস করছি, অনেকেই কিন্তু স্মার্ট বাংলাদেশ বিশ্বাস করে না, এই সুন্দর সাজানো গোছানো একটা দেশ। তো এই সাজানো গোছানো দেশ নিয়ে কিন্তু প্রতিহিংসা করা যাবে না, সেই দিকেও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। প্রতিহিংসা করা যাবে না, এই প্রতিহিংসা কিন্তু আপনাকে ধ্বংস করবে। তো একটা কথা মনে রাখবেন যে এই জায়গাতে আসেন যে বছর যদি আপনি পড়েন তাহলে আপনার গন্তব্য ওইভাবেই যাবে, এইভাবে গিয়ে এইখানে তীরটা চলে আসবে এইভাবে। এখন আমাদের গন্তব্য বছর, আপনি কোন বছরগুলো পড়বেন? এত বছর থাকতে আপনি পড়বেন 2 বছর, 1 বছর, 2 বছর, 3 বছর, 6 বছর আর 12 বছর। কি পড়বেন? অত বছর লাগে না, আমরা এত বছর লাগেও না হিসাব করে, তবে 1 বছর পড়তে হয়, 2 বছর পড়তে হয়, 3 বছর পড়তে হয়, 6 বছর পড়তে হয়, 12 বছর পড়তে হয়। তো এত কোনটা আসবে সেটা কিন্তু আমরা আবার জানি। যারা দেবী সেটি কিন্তু জানে, যে ভদ্রলোক দেবী সেটি কিন্তু জানে যে তোর হার্টে কি হয়েছে, দেবী সেটিকে কিন্তু জানবে যে তার হার্ট কি বলছে আসলে। তো আমরাও কিন্তু জানি, যারা বিশেষ করে কষ্ট হচ্ছে, 2-3 বার ফেল করছেন, আমাদের সাথে যোগাযোগ করেন। বিশেষ করে 3 বার ফেল না করলে আমাদের এখানে অবশ্য সুযোগ নেই ভর্তি হওয়ার। প্রথম যারা পড়বেন তারা অন্য কোচিংগুলোতে একটু খোঁজেন, সমস্যা নাই। কিন্তু বিশেষ করে 3 বার হয়ে গেছে, হ্যাট্রিক করে ফেলছেন, তাদের করে দয়া করে ল ডক্টরের আইন শক্তি একাডেমিতে ভর্তি হয়ে যান। আইন শক্তি একাডেমি, অন্য কোচিং করলে কিন্তু কাজ হবে না, তা কিন্তু 4-5 বার ফেল করবেন, সময় নষ্ট হবে।
সময় নষ্ট করার দরকার কি? সময় পৃথিবীতে মূল্যবান। এবার আসেন 1 বছরের দিকে যদি আমরা মুখ, আমাদের গন্তব্য এখন এই ভদ্রলোক ওই দুষ্টমি করে মিশে গেছে, টেনশনের কিছু নাই, মিশে গেলেও পাপ হবে না আমাদের, আমরা এখানে দেখতে পাবো, টেনশনের কিছু নাই। আবারও একটু ড্রব্যাক করে আমরা এটা আঁকে দিয়ে সিস্টেম করে, যেহেতু শেষই হয়ে গেছে, টেনশনের কিছু নাই। আমরা এখন বছরে আছি, বছরের পর টাকাতে যাব, তাহলে বছরটা আমরা শেষ করে দিব। এই যে বছর যাচ্ছে, 1 বছর কখন? তো 1 বছর যদি আমরা চিন্তা করি, এই ভদ্রলোকেরা বলছেন যে অস্থায়ী অমান্য মানে কি করছে? 1 বছর অস্থায়ী অমান্য করার কারণে আদালত অমান্যকারীর সম্পত্তি ক্রোকের আদেশ দিলে তা বলবৎ থাকবে। আদেশ 39, অস্থায়ী নিষেধাজ্ঞা যেটাকে বলা হচ্ছে, তো জটিল আসে না। তারপরে 2 বছর, যেটা ডিগ্রি প্রদানের কত বছর পর জারি মামলা করলে অপরপক্ষকে নোটিশ দিতে হবে। তো জারি, এটা আসলে এটা পড়ার দরকার নেই, পুরো না 3 বছরটা পড়ো। 3 বছর ডিগ্রি জারি যে ক্ষেত্রে সর্বনিম্ন টাইম 3 বছর, আর নিবন্ধিত যদি হয় রেজিস্টার্ড হলে 6 বছর, আর সর্বোচ্চ টাইম হচ্ছে, এটা 48 ধারা সিপিসিতে আছে এবং 183 অনুচ্ছেদ তামাদি আইনের আছে, 1, 8, 3 যোগ করলে কিন্তু 12ই হয়, 12 বছর। আবার 4 আর 8 যোগ করলে কিন্তু 12ই হয়। তাহলে এখানেই পড়ালুকে আছে, এই 12 বছরটা খালি পড়ে যান। অন্যটা বছর আর পরে সময় নষ্ট করে আমার মনে হয় মূল্যবান সময় নষ্ট না করাই ভালো। এবার আসো আমরা টাকাতে চলে যাব। টাকা লাগবে, টাকা 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 বললে কি হয়? তাহলে এই টাকার থেকে আমরা একটা কোশ্চেন পেয়ে যাব। তাহলে এই সাইডটা আমরা যদি একটু মিশে দিই, খুব যে একটা অন্যায় করে ফেলবো তা না, এই সাইডটা অলরেডি শেষ হয়ে গেছে। যেহেতু মানে কি বলবো, যে টাকা আছে, তাহলে টাকাটা পড়তে গিয়ে সে কি পড়বে, ওই সাইডটা আমরা দেখাবো, টেনশনের কিছু নাই। এই সময় কল দেও না বাবা, আমরা লাইভ ক্লাসে আসি রে বাবারে, লাইভ ক্লাসে থাকলে এভাবে কল দিয়ে মানুষকে হয়রানি করা হয় না রে সোনামণিরা, পরে ভর্তি হও তোমরা, এতবার ফোন দেওয়ার দরকার নাই। এবারে আসো যে টাকা, এই টাকা থেকে কোশ্চেন হবে। তাহলে এখন টাকা থেকে যে প্রশ্নটা হবে, কোন টাকাটা আমাদের দরকার? এই যে আপনি পড়বেন 200 টাকাটা পড়বেন, 200 পর আপনি কি পড়বেন? 500 টাকাটা পড়লে পাপ হবে না, 500 টাকাটা পড়বেন। 500 টাকার পর কি পড়বেন? 1000 পড়তে পারেন, খুব যে পাপ হবে তা না। 2000 পড়লে যে অন্যায় হবে তা না। 3000 পড়লেও যে খুব ক্ষতি হয়ে যাবে তা না। 3000-এর পরে আপনি 5000 পড়বেন, আর 10,000, 50,000। এই যে 5000 টাকা পড়বেন, 5000 টাকা আবার এরকম দুষ্টাম করতেছে কেন? 5000 টাকা, 10,000 টাকা আর 50,000 টাকা এখানে পড়লে যে খুব, 50,000 দেখা মনে হয় যাচ্ছে না ওই সাইডে, এই সাইডটাতে মিশে দিয়ে দিই, এইভাবে দিয়ে দিই আমরা এখানে এত টাকা এইভাবে না দেখে এখানে আমরা দেখাই 200 টাকা পড়াই, তারপরে হচ্ছে 500 টাকা পড়াই, এরপরে 1000 টাকা পড়াই, এরপরে যদি 2000 পড়াই খুব পাপ হবে না, 3000 পড়ালে যে খুবই পাপ হবে না, 5000 পড়ালে তাও পাপ হবে না। আমরা টাকা দেখতেছি, টাকার জগতে আমরা আছি। এরপরে 10,000 টাকা পড়ালে যে খুব অন্যায় হবে তাও না। এরপরে 50,000 টাকা এটা পড়ালে খুব পাপ হবে না। আর পরীক্ষা কিন্তু এটা আসবে, 35-এর এ ধারাতে আছে যে মিথ্যা মামলা করলে 50,000 টাকা এখন এটা করছে। তাহলে আপনারা এটা পড়বেন, ওগুলা ভুলে গেলেও কিন্তু পাপ হবে না, কিন্তু এটা ভুললে মহাপাপী হয়ে যাবেন আপনি। এই যে এটা যেহেতু অ্যামেন্ডমেন্ট নিয়ে আসছে 2025 সালের সিবিসিটাকে, তো এই 50,000 টাকা, আগে ছিল এটা 20,000 টাকা, তো এখন করছে 50,000, এটা খালি মনে রাখেন। এবার 200 টাকা কি? মুলতুবির ক্ষেত্রে 17 আদেশে আছে সর্বনিম্ন। আবার 500 টাকা সমন অমান্য করলে 32 ধারা কিন্তু অটো আসতেছে, বুদ্ধিমান সন্তানরা এভাবে পড়বে। সমন অমান্য 1000 টাকা মুলতুবির সর্বোচ্চ খরচ, আপিলেও মুলতুবি 1000 টাকা। এবার 2000 টাকা কি? বিলম্বের ক্ষেত্রে, যেটা 35-এর খতে আপনি দেখতেছেন, 3000 টাকা কিন্তু 35-এর খতে আছে, আরো অনেক জায়গায় আছে 3000, সেটা আমরা আপিলের ওখানে 5000 টাকা কি নিঃস্ব ব্যক্তির কোথায় 33, আবার আছে 10,000 টাকা, আবার আছে কোথায় 95 ধারাতে অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে। তো এই যে ব্যাপারটা, একটা সন্তান যখন টাকাটাকে পড়তেছে এভাবে, সে লজিক্যাল অ্যাপ্রোচ প্লে করে পড়ছে, তখন কিন্তু তার মনে থাকছে যে 200 টাকা হচ্ছে মুলতুবির সর্বনিম্ন খরচ। পরীক্ষায় আসবে কিভাবে? মুলতুবির সর্বনিম্ন খরচ কত? হ্যাঁ, এভাবে যদি তোমাদের লিখে দেওয়া লাগে তাও তো আমরা লিখে দিতে পারি। মুলতুবি বানান কি? ময়হুস্যু তয়হুস্যু বয়সী, মুলতুবির সর্বনিম্ন খরচ কত? তাহলে এই যে সর্বনিম্ন খরচ, এটা কত টাকা, এভাবে তো দিয়ে বলবে যে অপশন দিবে, যে এভাবে দিবে যে তোর আব্বার নাম কি? কয় স্যার অপশন দেন। তাহলে অপশনটা আপনি দিয়ে দিবেন যে আব্বার নাম শুনতে অপশন লাগতেছে এইভাবে। তাহলে এইভাবে 200 টাকা আপনি লিখবেন, 500 টাকা লিখবেন, 1000 টাকা লিখবেন, ধরেন আপনি 10,000 লিখবেন, উত্তর হবে 200 টাকা সর্বনিম্ন। এর যদি সর্বনিম্ন কেটে দিয়ে সর্বোচ্চ লেখে তাহলে হবে কি 1000 টাকা। এইভাবে কোশ্চেন লিখে দেওয়ার কোনো মানে হয় না।
আছে কোথায় আদেশত। তাহলে আপনি যেটা দেখলেন যে আপনাদের যেটা দেখাতে চাচ্ছি, ধারা, আদেশ আর বিধি নিয়ে যে পাগলামো করে, এদের চেয়ে বড় পাগল আর কেউ নাই। এগুলো অটো আসবে, এগুলো অটো চিন্তা করা শিখতে হবে। আমি বলবেন যে শিখবো কিভাবে, আমি তো আপনার মতো পণ্ডিত নই। এগুলো শেখাবে কে? অবশ্যই আইন শক্তির, ল ডক্টরের আইন শক্তি কিন্তু আপনাকে শক্তি বাড়াবে। তাহলে আপনারা যারা ফেল করছেন বারবার, তারা অবশ্যই ল ডক্টরে যোগাযোগ করুন তাড়াতাড়ি। যদি আর ফেল করতে না চান, আর যদি মনে করেন না দরকার নাই, বস্তাবন্দি আমার দরকার নাই, দেখি কি করা যায়। এবার আপনি একটা কমিশন থেকে একটা কোশ্চেন পেয়ে যাবেন। তো কমিশনে কিন্তু 4টাই বর্ণ আছে, খেয়াল করেন যে কমিশনে কিন্তু 4টাই বর্ণ আছে, 1 2 3 4। কমিশনের কারণও কিন্তু তাহলে 4টা। মনে রাখার উপায় কি? পস্তাহিবা। কেন পস্তাহিবা? যদি ল ডক্টরে তোমরা কোচিং না করো তাহলে জীবনে বড় পস্তাহিবা। থেকে পরীক্ষা করার জন্য। এখন পরীক্ষা কি করবে, এটা কোথায় আছে সেটাও জানি। মানে কি? স্থানীয় তদন্ত, 26 আদেশের 9 স্থানীয় তদন্ত, 26 আদেশের কত, এই 9 বিধিটা পড়বেন। স্থানীয় তদন্তের রিপোর্ট জমা দিতে হবে 3 মাসের মাধ্যমে, এইটুকুই পড়বেন। এবারে থেকে হিসাব পরীক্ষা করার মাধ্যমে, তো হিসাব পরীক্ষা করতে হবে। এরপরে কি আছে? বাটোয়ারা করার জন্য। তো বাটোয়ারা মামলা 2টা ডিগ্রি বলে হয় 54 ধারাতে। তো যাই হোক, এই যে কমিশনের কারণ 4টা, এইটুকু আপনি এখান থেকে জেনে গেলেন। কি মজা না? কত সুন্দরভাবে আমরা আইনটাকে পড়তে পাই। এবার ডক্ট্রিন থেকে যদি আসে, হুট করে বলবে যে ডক্ট্রিন অফ রেস জুডিকাটা কোথায় আছে। তাহলে ডক্ট্রিন অফ রেস জুডিকাটা কোথায় আছে? পাগল ছাগলেরা বোঝে যে রেস জুডিকাটা শব্দটা ডক্ট্রিন 11 ধারাতে আছে। তাহলে এইটা একটু মজা। এবার যদি মনে করেন যে এই ডক্ট্রিন অফ রেস জুডিকাটা সংবিধানের কোথায় আছে, তখন আপনি লিখবেন 35-এর 2 অনুচ্ছেদে আছে। এবার যদি বলা হয় যে এটা সিআরপিসির কোথায় আছে, তাহলে এটা 403-এ আছে। যদি বলা হয় এভিডেন্স অ্যাক্টের কোথায় আছে, তাহলে লিখবেন 40 ধারায় আছে। এবার যদি বলা হয় এসআর অ্যাক্টের কোথায় আছে, 29 ধারায় আছে। এবার যদি বলা হয় জেনারেল ক্লোজেস অ্যাক্টের কোথায় আছে, এভাবে আর্মস অ্যাক্ট, মাদকদ্রব্য নয়নের, এত কাকে বলতেছে এগুলা, এত বলার দরকার নেই। তাহলে এই যে ডক্ট্রিন অফ রেস জুডিকাটা, সাবজুডিস, যে ডক্ট্রিনগুলোই আসুক আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। এবার উদাহরণটা 19 ধারার বা 20 ধারার কিন্তু পরীক্ষায় আসবে। তাহলে এই 2টা ধারা কিন্তু চমৎকার করে দেখে যেতে হবে সিবিসির। এই সিবিসির 2টা উদাহরণ দিয়ে দাও, মার্কসে কাক কি হয়েছে, ছবি কি, এইভাবে কিন্তু আপনি দেওয়া যাবে। যে ধরেন একটা বাংলাদেশের ভূখণ্ড, তো এই বাংলাদেশের ভূখণ্ডতে ধরো এখানে মালামাল দিতে চাইছে, এখানে দিতে চাইছে, কি হয়েছে, বিবাদী একজন, মামলা করবে কত ধারায়? 19 ধারায় ক্ষতিপূরণের। যদি বিবাদী একাধিক হয় 20 ধারায় করবে। তাহলে এই চিত্রগুলো আঁকা শিখতে হবে, আমাদের বই দেওয়া আছে উদাহরণগুলো। তাহলে 19 আর 20 ধারাটা পড়ে একটা সন্তানকে হলে ঢুকতে হবে। এরপরে আরজি তো আমরা জানি যে কোথায় আছে, আরজি 7 আদেশে আছে। তো 7 আদেশে এটা কিন্তু অলরেডি পড়াইছি। 7 আদেশের 1 বিধিতে কি আছে? আরজির বিষয় 9টি আছে। তাহলে এই 9টিও কিন্তু আমরা কৌশলে পড়াইছি যে আবা বিনা কায়েব পাবো মূল্য দিয়ে, এটা কিন্তু অলরেডি আমরা বলেছি। তাহলে এইটাকে যদি আমরা মূল্য দিয়ে বুঝাই যে থেকে আদালতের নাম, এই আদালতের নাম থাকবে, 9টা বিষয় সেখানে থাকবে। আরজির বিষয় কিন্তু 9টা, তো 9টা বিষয় থাকবে। তো 7 আদেশের 1 বিধিতে 9টা বিষয় থাকবে। তাহলে আদালতের নাম, তাহলে যদি নাও মনে থাকে তাহলে তীর দিয়ে লিখে রাখেন আদালত, কোন আদালতে মামলাটা আপনি করতেছেন। আর বাতে কি? তার বাদীটার নাম কি। তারপরে বিতে কি? বিবাদীর নাম কি, এরপরে নাতে কি কেউ নাবালক আছে কিনা, নেক্সট ফ্রেন্ড আছে কিনা নাবালক। আর কাতে কি মামলার কজ অফ অ্যাকশন, কারণ আছে কি কারণ। এতে কি এখতিয়ার আছে কিনা কোর্টের, এখতিয়ার না থাকলে তো হবে না। প্রতে কি প্রতিকার কি চাচ্ছে এই বদমাইশ। এরপর পাতে কি পারস্পরিক দায় শোধ আছে কিনা, যে পারস্পরিক দায় শোধ বা সেট অফ এর বিষয় আছে কিনা, লিগ্যাল সেট অফ না ইকুইটেবল সেট অফ। আর মূল্যমান কি? মূল্যমান কয় টাকার মামলার মূল্যমান, এটা কি কোন কোর্টে হবে। কোর্টকে কি হচ্ছে যে ডাচটা আমরা দেখেছি, ডাচ এসসি, তার মানে ডিস্ট্রিক্ট জাজ আর জয়েন্টে কিন্তু সীমাহীন। আর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের পিকুনিয়ারি জুরিডিকশন নাই। কোথায় বলছে? সিভিল কোর্টস অ্যাক্ট। তাহলে সিভিল কোর্টস অ্যাক্ট 1887 কোথাতেই বলছে, 18-19 ধারাতে বলছে। তাহলে এটা আমরা কিন্তু জানি। আর এর থেকে সিনিয়র সিভিল জাজ, আর এটাকে সিভিল জাজ। এখন আগে কিন্তু অ্যাসিস্ট্যান্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ ছিল, এখন চেঞ্জ হয়েছে 2025, মানুষ জানে। তাহলে মূল্যমানটা কত ডিপেন্ড করছে সেটার উপর। তাহলে আমরা আরজি থেকে এটা। এবার আসেন যে লিখিত জবাব। তো লিখিত জবাবের কি আমরা জানি যে 30 দিন টাইম পাচ্ছে, কিন্তু 30 দিন আরো অতিরিক্ত 30 দিন বাড়ালে 60 দিন সর্বোচ্চ, এইটুকু ব্যক্তির ক্ষেত্রে লিখিত জবাব। কিন্তু যখন লিখিত জবাব সরকার পাচ্ছে, আমরা কিন্তু একটু আগে পড়াইছি যে কখনো পাচ্ছে 2 মাস, কখনো 3 মাস। কেন?
যে নোটিশ না দিলে 2 মাস, আর নোটিশ না দিলে 3 মাস, আর নোটিশ দিলে 2 মাস টাইম পাবে সরকার লিখিত জবাব দেওয়ার। কি চমৎকার না? মজা কত পড়াশোনার, কত মজা। এবার অধ্যায় কি? এই অধ্যায়টা আমরা এখন দেখবো এখানে, যে আমরা এটার জন্য একটা, এই অধ্যায় মনে রাখার জন্য আমরা একটা সূত্র বলি। প্রেমা একটা মেয়ের নাম, এই মেয়েটার নাম প্রেমা, ধরে নিলাম এই মেয়েটার নাম প্রেমা, একটু চুল লম্বা করে দিলে বোঝা যাচ্ছে যে একটা মেয়ে মানুষ। তাহলে প্রেমা গণনা করে না, প্রেমা যা আবিবি ও আরে হাবিবি, প্রেম আরবি সঙ্গের মতো, প্রেমা যা আবিবি ও আরে হাবিবি। তাহলে এই যে প্রেমা যাচ্ছে হাবিবির সাথে প্রেম করতে, যে প্রেমা যা আবিবি ও আরে হাবিবি, প্রত্যেকই যে প্রত্যেকই এটা আমরা কিন্তু জানি, মাতে কি যাতে কি, এইভাবে পুরো 158 ধারাটাকে আমরা তছনছ করে শিখাতে পারি, যেখানে 2-3 মিনিট সময় ব্যয় হয়, আমাদের সে কিন্তু পারবে। এবার আপিলের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, একটু খেয়াল করেন, এটা কিন্তু আমরা শিখাই এভাবে, একটা আইন 5 মিনিটে পড়া যায়, 5 মিনিট এনাফ টাইম, এত মিনিট লাগে না। সিবিসি পড়তে সর্বোচ্চ 5 মিনিটে কিন্তু সে 20টা কোশ্চেন কমন পাবে, যদি আমাদের কোচিং সেন্টারে ভর্তি হয়। সিস্টেম দেখলেও বোঝা যায়। জাস্ট ইমাজিন দ্যাট, এন্ড ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ, অ্যাকর্ডিং টু মিস্টার আইনস্টাইন। তো আপিলে যদি আমরা চলে যাই, একটু লক্ষ্য রাখেন, এই আপিল থেকে কি হতে পারে? এই আপিল থেকে যে কোশ্চেনটা হতে পারে, আমরা জানি যে আপিল থেকে কোশ্চেন হতে গেলে প্রথমে জানতে হবে যে 2 যদি আছে আরজি নাকচ। এই যে আরজি নাকচ বা প্রত্যাখ্যান যাই বলেন না কেন, এই নাকচ বললেও যেটা, প্রত্যাখ্যান বললেও সেটা, রিজেকশন বললেও সেটা কিন্তু ডিক্রি হয়ে যাবে। এই যে ডিক্রিটা পেলাম, এর বিরুদ্ধে আপিল চলে, কিন্তু সাবধান। তাহলে এটাকে সাবধানের চিহ্নটা এরকম মনে হয়, এই সাবধান। এসআর অ্যাক্টের 9 ধারায় যখন ডিক্রি দিবে তখন রিভিশন। কি যে কীর্তিকলাপ, তাই না? এই রিভিশন চিন্তা করেন, ডিক্রি হলেই যে হবে। আবার কম্প্রোমাইজ ডিক্রি যদি হয় তখন কিন্তু আবার রিভিশনের যে 96-3 আছে, কম্প্রোমাইজ ডিক্রি যদি হয়, কিন্তু সেটাই আবার সাবধান। 345 যদি হয় সিআরপিসির, এই ক্ষেত্রে কিন্তু যায় সেখানে আপিল হবে। কে আপিল করবে? সরকার করবে। কি যে প্যাস, এগুলা কেন যে করে রাখে আইনে, বুঝলাম না। এক মুখে 2 কথা বলে রাখে, এক মুখে এক কথা কেন বলছে আমরা জানি না। এটা জানার কৌশল আমরা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। অনেকে বুঝবে, অনেকে বুঝবে না, সবাইকে বোঝানোর দায়িত্ব আমার, যতটাই পারা যায় চেষ্টা করছি। at all level best. Make sure that the teaching method is excellent in nature. Make sure that. তো আমরা দেখতে পাচ্ছি কিনা, দেখতে পাই না নাকি? কোথায় আমরা, কোথায়? এই দুষ্টের দলেরা, প্রেমা যা আবিবি ও আরে হাবিবি। সুন্দর, আমাদের জ্যোতি বিশ্বাস, লতিকা জ্যোতি বিশ্বাস, প্রিয় জ্যোতি আমাদের সাথে যুক্ত হয়েছেন, অ্যাডভোকেট জ্যোতি বিশ্বাস, উদীয়মান একজন অ্যাডভোকেট। যারা অবশ্যই অনলাইন কোচিং করতে চান, অবশ্যই জ্যোতি বিশ্বাসের কাছে পড়বেন। চমৎকার হৃদয়ের মনের মাধুরী মিশিয়ে অবশ্যই পড়াবেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি। যারা আমার ছাত্রছাত্রীরা দেখা যাচ্ছে খুলনার জোনে আছেন, বিশেষ করে অন্য জোনে আছেন, অনলাইন বলেন অফলাইন বলেন, অফলাইনে করতে চাইলে অবশ্যই খুলনাতে করবেন, নিঃসন্দেহে একটা ভালো ফাইট আপনারা দিতে পারবেন। তো আমরা এইখানে যখন চিন্তা করছি, তার মানে আমরা পেলাম 1 নাম্বার পেলাম ডিক্রির বিরুদ্ধে, তাহলে আপিল চলতেছে। তাহলে এখন আসুন যে এই জায়গাটাতে আমরা ক্লিয়ার করি, আপিলটা চলতেছে কোথায়। এই যে ভদ্রলোক আপিলটা চলতেছে, আমাদের প্রথম যে কথাটা, ডিক্রির বিরুদ্ধে আপিলটা চলতেছে, খুবই চমৎকার। দ্বিতীয় যে আরেকটা কি চলতেছে, আদেশের বিরুদ্ধেও আপিল চলে। এখন আদেশের বিরুদ্ধে কত, 43 আদেশের এক বিধিতে ওখানে একটা লিস্ট আছে লম্বা, এই লম্বা লিস্ট 26টার মতো লিস্ট আছে, এখানে অনেকে বই 25টাও লিখছে, তো 26টার মতো হতে পারে। তো এই যে 26টা, এখানে অনেক বই 25টা দেওয়া আছে, তো আমার রিসার্চ বলতেছে যেখানে আসলে 26টা, আমরাও ভুল করতে পারি, তবে বিশেষ করে 26টা হবে, এটা সত্য কথা। তো এই যে এখানে প বর্গ দেখলেই কিন্তু আপিল হবে। এখন প বর্গ কি? প বর্গ মানে প ফ ব ভ। এই যে প ফ ব ভ যদি পান তাহলে কিন্তু আপিল দাগাবেন। যেমন আরজি প্রত্যাখ্যানে যে প পাইছেন, এই জন্য আপিল দাগাবেন। ফ যদি পান আরজি ফেরত, তাহলে আপিল দাগাবেন। এই বতে যদি পান জামানত নাকচ বা যেটাই হন না কেন, এই প ফ ব ভ ম, এই মতে জামানতের ম আছে, এই জন্য আপিল। তার মানে প বর্গ এবং নেগেটিভ শব্দ যদি দেখেন, এই নেগেটিভ শব্দ যদি দেখেন, তখনই আপনি দাগাবেন আপিল। এই হচ্ছে মোটামুটি একটা খেলা। এবার আপিলের যে বিধানটা আমাদের সাথে একটু মিলে পড়তে হবে।
এই আপিলের বিধানটা লিমিটেশন অ্যাক্টের সাথে মিলে পড়তে হবে। কি মিলে পড়তে হবে? 30 দিন পড়তে হবে। আর 90 ডেজ সিভিল আপিলের ক্ষেত্রে 30 দিন ডিস্ট্রিক্ট জাজে আপিল করবেন, সেটা 152 অনুচ্ছেদে আছে। আর 90 দিন হাইকোর্টে আপিল করার সময় এটা আছে 156 অনুচ্ছেদে। এইটুকু আবার তামাদি আইনের সাথে মিল করে আবার লিপ্টে পড়া লাগবে, লেফটে ধরে তামাদি আইনের সাথে। মানে কোন সব আইন যে তামাদি আইনের সাথে, তামাদি হচ্ছে আলুর মতো একটা, সব তরকারিতে খাওয়া যায়। তামাদি আইনকে মিল করে পড়তে হবে, এটা কিন্তু বুঝতে হবে। তামাদি আইনকে সব আইনের সাথে মিল করতে হবে। তাহলে 30 দিনের মধ্যে ডিস্ট্রিক্ট জাজ, জেলা জজে আপিল করবেন 152 অনুচ্ছেদ। 90 দিনের মধ্যে হাইকোর্টে আপিল করার সুযোগ আছে, সেটা 156 অনুচ্ছেদে আছে। এরকম সিআরপিসিতেও আবার খেলা আছে। সিআরপিসির আপিলের ক্ষেত্রে আবার 150 আসে, 153 আসে, 154 আসে, 155 আসে, 157 আসে। খালাস আদেশের বিরুদ্ধে পিপি আপিল করবে এখানে 6 মাসের মধ্যে, কিন্তু ফরিয়াদি কিন্তু 7 দিনের মধ্যে করতেছে, আমি কিন্তু জানি। আবার 150-এ 7 দিনের মধ্যে মৃত্যুদণ্ড দিলে সেটা জানি। 153 তো ব্যবহার হয় না, 54-তে 30 দিনের মধ্যে হয়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করবে, এটা জানি। 150 অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে কিন্তু পিপি আপিল করবে, কিন্তু ফরিয়াদি আপিল করবে আবার অপর্যাপ্ত দণ্ডাদেশ 417 কয়ের 2 ধারা অনুযায়ী, সেটা সিআরপিসিতেই আছে, ও 60 দিনের মধ্যে করবে। এই কীর্তিকলাপগুলো ধ্যামা আচ্ছা এত জোরে পড়লে তো গতি পারবে না, এত জোরে পড়া যাবে না, ধীরে পড়া লাগবে। তাহলে আমাদের রিভিউটা কি? অ্যাপিলটা হচ্ছে উচ্চ আদালতে হবে, কিন্তু আপিল সবসময় উচ্চ আদালত, আর রিভিউ একই আদালত, এটাও পরীক্ষায় আসতে পারে, সেম কোর্ট। আবার রিভিশন হচ্ছে উচ্চ আদালতে। এই রিভিশনের টাইম নাই, তবে ধরা হয় একটা নাদিরা বেগম কেস থেকে 90 দিন ধরা হয়। আমাদের আইনে এই রিভিশনের মেয়াদ দেওয়া নেই। এবার ধরেন আপিল আদালত কোনগুলো এখানে আছে? ডিস্ট্রিক্ট জাজ আর হাইকোর্ট বিভাগ আপিল আদালত। আর রিভিউ আদালত তো সেম কোর্ট। রিভিশন আদালত আবার ভেজাল আছে। এই রিভিশনটা হচ্ছে কি, যে 115-তে আছে, শুধু আইনের প্রশ্নে রিভিশন করা যায়। এই আইনের প্রশ্নে, এখন আইনের ঘটনা প্রশ্ন করা যাচ্ছে না। আইনের প্রশ্ন কি? ধরো এসআর অ্যাক্টের যদি আমরা 8 ধারায় যাই বা 9 ধারাতেই যাই, যে একটা বেদখল করছে, জমি থেকে বেদখল করছে, পুনরুদ্ধার করবেন, তো এটা কি করবেন? যে কত মাস, 6 মাসের মধ্যে, এটা আবার অনুচ্ছেদ কত? 9 অনুচ্ছেদে আছে। 6 মাসের মধ্যে কত অনুচ্ছেদে আছে? 9। তো 8 ধারায় আবার কি 12 বছরের মধ্যে মামলা করবেন 142 অনুচ্ছেদে। এগুলো, এই যে কথাগুলো, এগুলো আইনের কথা। আইনের প্রশ্নে কিন্তু কি করবে? আইনের ভুল হলে, আইনগত ভুল হলে রিভিশনের প্রশ্ন চলে আসে। এই রিভিশনের কিন্তু আবার আদেশ নাই, রিভিউর কিন্তু আদেশ 47 আছে। তাহলে রিভিউর কিন্তু আদেশ 47 আছে। তো আদেশ 47 যদি বিধি একে বলা হচ্ছে রিভিউ আবেদন মঞ্জুর করলে আপিল, না মঞ্জুর করলে রিভিশন, এটা কিন্তু আমরা জানি। তো আমরা চমৎকার ভাবে এটা জানি, টেনশনের কিছু নাই। আমরা কিন্তু চমৎকার ভাবে এটাকে ফ্লুইডফুলি আমরা জানি, যেটাকে চমৎকার ভাবে আমরা, এটাই দুনিয়ার বাস্তবতা আমাদের বলছে যে আপনার ইংলিশ বই কেমনে, হ্যাঁ বই কিনবো, আমার ল ডক্টর বইয়ের সেটটা আমরা দরকার, আমার হচ্ছে হ্যাঁ আমার লাগবে আইন শক্তি বইটা। হ্যাঁ অনেকে কমেন্ট আসলে, এই যে হ্যাঁ হোয়াটসঅ্যাপে কমেন্ট দিতেই থাকেন বাবারা, আমরা দিয়ে দিব, টেনশনের কিছু নাই। আমরা কিন্তু টেনশন করছি না, টেনশন করা যাবে না। তো আমরা যেটা করব, যে আমরা যেটা করব এইটা লক্ষ্য রাখতে হবে। আমরা যেটা, এই তোমাকে ইয়া দিছে কে আব্বু? তোমাকে দুরন্ত বাবা কে বকা দিছে? এখানে তো আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ ফোনটা দাও, ফোনটা দাও, ফোনটা দাও, ফোনটা। সুন্দর ফোন নিয়েছে, তাই তো? সুন্দর তো, আমাদের দুরন্ত তো ফোন নিছে। এই দুরন্ত, তুমি খালি ফোন নাও, আসো, সব সময় তুমি ফোন নিবা। ঠিক আছে। সুন্দর, দুরন্ত ভালো মানুষ, দুরন্ত, আমাদের দুরন্ত কাব্য কিন্তু ভালো। তাহলে এই যে ব্যাপারটা আপনারা দেখতে পাচ্ছেন, যে এই রিভিউর এখান থেকে একটা কোশ্চেন কিন্তু সুযোগ আছে, যে রিভিউ যখন আবেদন মঞ্জুর করবে তখন কিন্তু আপনি কি করবেন? আপিল করবেন। আর যদি নামঞ্জুর করে ফেলে দেয় তখন কিন্তু আপনি রিভিশন করবেন। কোথায় আছে? 47 আদেশের 1 বিধি। এই হচ্ছে কাহিনী, এখান থেকে একটা কোশ্চেন আসবে। তারপরে হচ্ছে কি বিধি আছে, বিধি তো আমরা বলেই দিয়েছি। তার মানে টোটাল ফিগারটাকে যদি আপনি লক্ষ্য করেন, যে দিন আমরা জিনিসটা যেটা পেলাম, দিন শেষে যেটা আমাদের কি নথিভুক্ত বস্তাবন্দি যেটা হলো, সেটা হচ্ছে একটা সন্তান কিভাবে আইনটাকে বিশেষ করে পড়বে, সেটা কিন্তু আমরা এখানে দেখাতে মোটামুটি একটা সক্ষম হয়েছি।
তো বিশেষ করে যারা বারবার ফেল করছেন তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান যে আপনারা আইনটাকে যদি বুঝে পড়তে চান, একদম যদি চমৎকার ভাবে ফুটে তুলতে চান বুঝে, এরকম পিকচার ওয়াইজ, ছবি ওয়াইজ আমরা এখনো পড়াই না, আইনটা আমরা এইভাবে ছবি ওয়াইজ পড়াই। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সেখানে বাংলাদেশের মানচিত্র, এবং বাংলাদেশের মানচিত্রতে আমরা এসে ম্যাপিং সিস্টেম করে যে পড়াশোনার যে একটা ট্রেন্ড তৈরি করেছি আমরা বাংলাদেশের ভূখণ্ডে, এটা আমরাই প্রথম। আপনারা লক্ষ্য রাখবেন, আপনারা ইতিপূর্বে জানেন এবং বোঝেন যে ম্যাপিং সিস্টেমে পড়ানোর যে একটা কৌশল, সর্বপ্রথম কিন্তু আমরাই এটাকে ড্রব্যাক করে এত চমৎকারভাবে আমরা কিন্তু পড়াচ্ছি বাংলাদেশে। আপনি লক্ষ্য রাখেন যে এই জায়গাগুলোতে আমরা যখন পড়াই তখন চমৎকারভাবে পারফরমেন্স দেখাই। যে ধরুন এই যে ভূখণ্ডটা, এই অংশটুকু থেকে এই অংশটুকুকে বলা হচ্ছে, এই অংশটুকুকে বলা হচ্ছে চট্টগ্রাম জোন। তো এই চট্টগ্রাম জোন যখন আপনি পড়ছেন, চট্টগ্রামে যদি কোনো একটা জমি অবস্থিত হয়, এই জমিটা তখন সেখানের আদালতে মামলা করতে হবে, সেটা কিন্তু 16 ধারা আমাদের বলে দিচ্ছে। তার মানে বিষয়বস্তু যেখানে অবস্থিত সেখানে মামলা করতে হবে, সেই বিষয়টাই কিন্তু আমরা দেখতে পাই 16 ধারাতে। তো এই যে 16 ধারাতে আমরা কিন্তু বলতে পারছি। এবার এটাকে সুন্দর করে যদি আমরা একটু চিন্তা করি, ড্রব্যাক করে সিপিসি থেকে সিআরপিসিতে দৌড় দেই, এই সিআরপিসিতে ধরেন এই চট্টগ্রাম জোনটাতে একটা খুন হয়ে গেছে বা নরহত্যা হয়েছে বা একটা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করছে বা চুরি করছে, তখন কিন্তু ওই একই প্রসঙ্গ 177তে বলতেছে ভদ্রলোক সিআরপিসি গিয়ে। কি চমৎকার ইন্টার রিলেশন দেখতে হবে আমাদেরকে মোটামুটি ভাবে এভাবে। এবার যদি এমন হয় যে ধরো এই জোনটাতে জমিটা পড়ে গেছে সাভারে কিছু, গাজীপুরে কিছু অংশ পড়ে গেছে, তাহলে দুইটা জায়গায় ভিন্ন ভিন্ন জেলাতে যদি জমির কম পড়ুক বেশি পড়ুক ভিন্ন, তখন কিন্তু 17 ধারা আসতেছে। এবার নদী ভাঙনের ফলশ্রুতিতে যেটা দেখা গেল যে এইখানে নদী ভাঙন ফলে জমিটা অ্যালুভিয়ন ডিলুভিয়নের খেলায় হারিয়ে গেছে, মানে চৌহদ্দি দেখা যাচ্ছে না, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জমির চৌহদ্দি অনিশ্চিত যখন দেখা যাচ্ছে, তখন কিন্তু আমরা সেখানে 18 ধারাকে টেনে নিয়ে আসছি। এবার যদি 19-এর চিন্তা করি যে বিবাদী একজন যদি হয়, তাহলে ক্ষতিপূরণের মামলা করতে হবে 19 ধারায়। আর বিবাদী যেখানে বসবাস করে, লাভজনক ব্যবসা করে, বসবাস করে বা লাভজনক ব্যবসা করে, বিবাদী একাধিক বা ব্যবসা করে, এই জায়গাতে মামলা করবে 20 ধারা অনুযায়ী ক্ষতিপূরণের। তাহলে এই যে ব্যাপারগুলোকে আপনি এভাবে ফিল করা শিখবে। আবার যদি এখতিয়ারের আপত্তি নেয় যে ভাই তোর এই চট্টগ্রামে মামলাটা চলবে না, তখন 21 ধারা প্রথম সম্ভাব্য সুযোগে এটা করতে হচ্ছে। এবার যদি 22 ধারা হয়, বিবাদী যদি ধরো এই জেলার থেকে মামলা স্থানান্তর করে চট্টগ্রামে আনবে, তখন কিন্তু 22 ধারাতে বিবাদী মামলা স্থানান্তর করতে পারবে। কোনো কোর্ট যদি চায় যে এখান থেকে আমি ঢাকাতে আনবো, তখন 24 ধারাতে আসে। এবার এইভাবে আবেদন করবে মামলা স্থানান্তর কোথায়, তখন কিন্তু 23 ধারা আসে। যদি একই জেলায় মামলা স্থানান্তর করে তখন ডিস্ট্রিক্ট জাজে আবেদন করতে হয়, আর ভিন্ন জেলা হয় তাহলে হাইকোর্টে। ধরো ঢাকা থেকে মামলা স্থানান্তর করে সিলেটে নিয়ে যাবে, তো সেখানে কিন্তু হাইকোর্টে আবেদন করতে হবে। আর যদি ঢাকা থেকে ঢাকার কোনো কোর্টে করে, তখন ডিস্ট্রিক্ট জাজে আবেদন করতে হবে। 23 ধারার ক্ষমতা বলে। এই যে সৌন্দর্যটা, যেটাকে আমরা বলছি বস্তাবন্দির সিস্টেম, এই বস্তাবন্দি করতে যদি আপনি পারেন, তখনই আইনটা আপনি বোঝেন। আইন কিন্তু মুখস্থ বিদ্যা নয়, বুঝে পড়ার বিষয়। এই মুখস্থ যে করবে সে ফেল, আর যে বুঝে পড়বে সেই হবে পাস। তাহলে আপনারা একটু ফিল করেন, জাস্ট ফিল অ্যান্ড ইমাজিন দ্যাট according to the Mr. Einstein that the imagination is more important than knowledge. তো আইনস্টাইন ভদ্রলোক বলছেন যে আসলে কল্পনা শক্তি হচ্ছে জ্ঞানের চেয়ে শক্তিশালী, more important, significant, তো আমরা এইভাবে কিন্তু আইনটাকে পড়ছি না। তাহলে সিপিসির বস্তাবন্দি আমরা কিন্তু বিষয়বস্তু যেখানে মামলা হবে সেখানে আমাদের ভদ্রলোক সাথী আমাদের এই কথা বলছেন। তো আমরা এই যে বিষয়বস্তু এখানে, যেমন চট্টগ্রামে বিষয়বস্তু যদি এখানে হয় সিলেটে, তাহলে সেখানে, তো আমরা কিন্তু এটাকে বোঝাতে সক্ষম হচ্ছি। এবার চিন্তা করেন, এই চট্টগ্রাম জোন থেকে আমরা কিন্তু এটা জোন জানি যে এই অংশটুকু কিন্তু রংপুর জোনের মধ্যে পড়ে গেছে, বিষয়বস্তু এখানে, তাহলে এখানে মামলা করতে হবে। এটা যদি ময়মনসিংহ জোনে পড়ে গেছে, এটা সিলেট জোনে পড়ে গেছে,
এটা রাজশাহী, তাহলে আমরা এভাবে যদি এটা কি খুলনা জোনে, এটা কি বরিশাল জোনে, এটা কি চট্টগ্রাম জোনে, এটা ঢাকা জোনে, তাহলে এই কোন জায়গায় বিষয়বস্তু, জমিটা যদি ঢাকায় হয় তাহলে ঢাকায় মামলা করতে 16 ধারা, যদি ভিন্ন ভিন্ন হয় সাভারেও কিছু অংশ পড়ছে 17, 18, মানে বোঝাই যাচ্ছে না যে কোথায় জমিটা। 18, 19 কোনটা, যে একজন বিবাদী হলে 19, 20 কোনটা বসবাস করতেছে লাভজনক ব্যবসা করতেছে সেটা। এবার এইটাকে যখন একটা সন্তান সিআরপিসির সাথে মিলাতে পারছে, যে সিআরপিসির সাথে 177 আবার কোথায়, 179 আবার কোথায়, 182 আবার কোথায়, 188 আবার কোথায়, এইটাকে মিলাতে পারছে। এটাই আবার প্যানাল কোডের কোথায় 3 আর 4 বাইরে যদি হয়, এই 88-র সাথে মিল, এরা শুধু পাস করবে, বাকিগুলো ফেল। সো বোঝাই যাচ্ছে যে ল ডক্টর ইজ দ্য বেস্ট ল একাডেমি, নো ডাউট ইন দিস রিগার্ড, নো ডাউট। সো বন্ধুরা, আপনারা যারা লাইভটা এতক্ষণ মনোযোগের সাথে দেখলেন, তাদের প্রতি উদাত্ত আহ্বান, লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন। যারা বাংলাদেশে দেখছেন, ল পড়ছেন, তারা কিন্তু চমৎকার পারফরমেন্স পাবেন। এবং কেস ল আকারে, জাজমেন্ট আকারে আমরা রিটেন ক্লাসেও আমরা দেখাবো কিভাবে কেস ল দিয়ে লিখতে হয়, জাজমেন্ট লিখতে হয়, তখন নম্বরটা বেশি আসবে। তো সেই আশাবাদ ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে ভিন্ন কোনো এপিসোড নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।